কোথা থেকে এসেছেন আমাকে বলে দিচ্ছি, আপনার নামটা একটু প্লিজ। জি, আমার নাম প্রিন্স। আমাদের ঘটনাটা আপনার বাসা কেন্দ্রিক। জি, আমার বাসা কেন্দ্রিক। তো আমাদের ঘটনাটা হচ্ছে যে আমাদের বাসা খুবই পুরানো, প্রায় 150 বছর আগে। তো এখানে এবং এরকম আপনার 150 বছর ধরে আপনাদের ফ্যামিলি মেম্বার এই বাসায় হ্যাঁ, বাই রোটেশন আসতেছে। রাইট। তো সেখানে প্রায় এরকম ঘটনা হয়। তার মধ্যে আমার দেখার সত্যি যেগুলো ঘটনা আছে, তো সেগুলোর মধ্যে হলো গিয়ে যে আমাদের এখানে এরকম হঠাৎ আমার এক চাচার বাসার যে রুমটা 150 বছর আগে, ওই পাশটা আমার চাচা থাকে, ছোট চাচা। তো ওনার ওইখানে চাচি ছিল না বাসায় ওই দিন। তো চাচা চাচি রুমটার মধ্যে, চাচা একা। তো সে এরকম হঠাৎ করে ছাদে আওয়াজ পাচ্ছে, কিছু লাফাচ্ছে বা নাচছে এরকম কিছু। তো সে আমার বাবাকে ডাক দিল, দিয়ে বলতেছে যে এরকম আমার ঘরে এরকম সমস্যা হইতেছে, একটু আসুক। তো আমরা সবাই গেলাম, ঘরে যে দেখি হ্যাঁ এরকম আওয়াজ হচ্ছে কন্টিনিউ। তো বাবা বলল যে চলো তাহলে আমরা ছাদে যেয়ে একটু দেখি। দেন আমরা ছাদে গেলাম, সবাই, নিচের ম্যানেজারকেও ডাকা হলো। সবাই লাইট টাইট নিয়ে যেয়ে দেখি যে কিছুই নেই। তো আমরা সুন্দরভাবে সব খুঁজলাম, কোনা কোনা দেখা হলো, কোথাও কিছুই নেই। দেন আমরা আবার নিচে এসে পড়লাম, আবার এরকম আওয়াজ আরো বেড়ে গেল, যেমন লাগে রাগান্বিত ভাবে করছে। তো তারপরে আমরা এরকম দ্বিতীয়বার আবার উপরে যাওয়া হলো, খোঁজা হলো। কাজের মেয়ে, আমাদের বাসা সবাইকে ডাকা হলো, দেখে দেখে কাজের মেয়েটা নেই। তো কাজের মেয়েটা বোবা ছিল। তো খোঁজার পরে তো আবার গেলাম, গিয়ে খুঁজে আর পেলাম না। তো নিচে এসে খুব টেনশনে আমরা, যেরকম হঠাৎ করে কোথায় গেল এই সে। তো এরকম 3বার খোঁজা হলো। খোঁজার পরে যখন পাওয়া গেল না, আব্বু বললো যে ছাদের গেট গুলো লাগিয়ে দাও আর তুমি চলে যাও। তো যাওয়ার পরে আমি নিজে নিজে গেটটা লাগালাম নিচে। তো পুরো বাসাই বন্ধ, আমরা সবাই তখন শুতে যাব। তো চাচা বললো যে আমার ঘরে এসে তুমি শোও। আমি বললাম যে না, আমি সম্ভব না, আমি ভয় পাচ্ছি, তো আমি আব্বুর সাথে ঘুমাবো। তা আব্বু বললো আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঘরে এসে পড়ো। তো আমি আমার ঘরে গেলাম আমার মাকে নিয়ে সাথে করে, আমার বালিশ টালিশ আনার জন্য। তো যাওয়ার পরে দেখি যে ওই ছাদ থেকে দৌড়ে আমার ছাদে এসে পড়ছে। তো ওইখানে এসে টব ভাঙার আওয়াজ, এই সেই বাড়াবাড়ি করতেছে। তো ভয়ে আমরা কোনো মতো বালিশটা নিয়ে এসে পড়লাম এই ঘরে। দেন দেখি যে আব্বুর ঘরে ছাদেও আসতেছে, আয়সা এরকম আওয়াজ করতেছে। তারপরে দৌড়ে চলে গেল কাক্কার ঘরে। কাক্কার ঘরে সারা রাত এরকম চললো। তো আমরা চিন্তা করলাম যে এখন কি করার, আর শুইলাম, বসলাম সবাই ঘরে, যার যার ঘরে, কিছু করার নেই। তারপরে সকালে এরকম উঠার পরে দেখি যে বারান্দায় শুয়ে আছে করিডোরে, কাজের মেয়েটা শুয়ে আছে। তো ওকে উঠাইলাম ঘুমের থেকে, "এ উঠো, তুমি কই ছিলা কালকে?" তো ও তো বোবা, কিছুই বলতে পারে না। তো ওই দেখাইতেছে হাত দিয়ে যে আমি উপরে ছিলাম ছাদে। কিন্তু আপনারা প্রত্যেকটা দরজা লক করে দিয়ে আসছিলেন, জি, ছাদের দরজা লক করে দিয়ে আসছিলেন, যে আপনাদের ছাদের, বাসায় ঢুকতে হবে যে মানে আপনাদের রুমে ঢুকতে হবে যে দরজা দিয়ে, সেই দরজাগুলো আপনারা বন্ধ করে দিয়ে জি, আসছিলেন। সুতরাং যদি কেউ ছাদের দরজা গিয়ে খুলেও দিয়ে আসে, তারপরেও তার বাসায় ঢুকতে পারার কথা না। হ্যাঁ। তারপর যখন কাজের মেয়েটাকে দেখলাম, তখনই আমার সাথে সাথে আমার বাবা উঠে উপরে গেল, যে ঘরের গেট গুলো চেক করলো ছাদের, দেখে লাগানো। নিচের গেটটা দেখতে বললো, দেখে লাগানো। আর টবগুলো কি ছাদে ভাগাই ছিল? না না, কিছুই সবকিছু ভাঙে ঠিকঠাক নাই, ছিল? সব ঠিক। আচ্ছা। তো এই হলো দেখুন। আচ্ছা, আপনার বোনের সাথেও একটা ঘটনা ঘটেছিল আপনি বলছিলেন। জি, আমাদের এরকম ঘটনাটা হয়েছে। তো আমার বোন এরকম কিছু মানতো না যে এরকম আছে বা কিছু। ও প্রায় রাতে একা ছাদে যেত, আসতো, এরকম চলতো। তো হঠাৎ করে আমি মাছ পালতাম ছাদে। তো ওইখানে হাউসের ভিতরে এই অক্সিজেন দেওয়া থাকতো। তো কাজের ছেলেটা উপরে উঠছে এটা ঠিক করতে না, এই 10টা 10:30 হবে, বেশি রাতও না। তো যাওয়ার পরে ওকে এরকম মাথা ধরে চুপ দিছে পানি। ওই অ্যাকুরিয়ামের পানিতে? হ্যাঁ, হাউসটা পানিতে চুপ দিছে। তো তো উঠছে, উঠে বলে যে এটা আবার কি, ওই গাছের নিচে ইয়াটা ঠিক করতে গেছিল, আম গাছটা। তো ওইখান থেকে, ওই গাছটা, টবের যে গাছটা সেটা আম গাছ, জি, আম গাছ। এবং ওইখানে আপনারা কেউ যান না? না। তো ওই গাছ নিয়ে অনেক ঘটনাই আছে। তো তারপরে সে ইয়া করলো, নিচে এসে কাজের মেটেলে বললো যে এরকম ঘটনা, আমার তো চাপ দিছে এরকম পানিতে। তো বলে আচ্ছা ঠিক আছে চল আমি যাই দেখি। তো ওরা দুজনেই গেছে উপরে, যায় এরকম ওই ম্যাচ নিয়ে মারতেছে, নিয়ে যেতেছে, মারার চেষ্টা করতেছে, দেখতেছে, খুঁজতেছে, কিছুই নেই। তো কাজের মেয়েটা যখন ফেরত আসতেছে, তখন ওর গায়ে এরকম পানির কিছু মারা হয়েছে। তো এটা কি সে বলতে পারে না, কিন্তু ভিজা কাপড়টা। নিচে আসার পরে বলতেছে আমার বোনের ঘরে চলে গেছে, ছোট বোনটা। তো যে বলতেছে যে আমার দেখেন আপু, আমার পাজামাটা তো ভিজা। তো বলে এটা আবার কেমন? তো কে করছে, কি চোর না কি, আমরা মনে করছি চোর টোর হবে। তো আমরা চিন্তা করলাম যে যাই তাহলে ছাদে যাই। আমার বোনটা একটু সাহস বেশি, ও বললো চলো যাই।
তো আমাকে ডাক দিল, আমার মামা ছিল দিন বাসা, ছোট মামা। আমরা তো আমার মা বললো যে আমিও যাই তোমাদের সাথে, তোমরা আবার ভয়টা পাইতে পারো, চলো। তো কাকিও আবার বের হয়ে আসতো, চলো যাই। তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে তখন উপরে গেলাম। তো নিচে শুধু আমার চাচা, ছোট চাচা আর আমার বাবা নিচে। তো আমরা উপরে যাওয়ার পরে তো আমার বোনরে বললাম যে তুই দাঁড়া, আমি লাইটটা জ্বালাই আনি। তো বলে আচ্ছা ঠিক আছে তুমি জ্বালাও, আমি যাই। ও সাহস দেখা গেছে, আমার মা আমার বোনের আগে, আমার বোন পিছন। তো ওই যখনই ওই পুরান ছাত্রের দিকে গেছে, পুরানো ছাত্রের এখানে দেখে যে এরকম সাদা একটা কিছু, যেটা মনে করেন জ্বলছে আর কি, জল জল করতেছে, কিন্তু আকৃতি নেই, মানুষের মতো মুখ টুক নেই, কাপড়ের মতো কিছু সাদা ওর দিকে আসতেছে। তো ওই আম গাছের ওইখানে যখন দেখলো, তখন দেখতেছে সামনে আসতেছে সে। তো নিচের দিকে তাকায় দেখে যে ওর পাটা মাটিতে নেই। তো ও ইয়া করলো, আসতেছে। তো আমার মাকে বলতেছে তো আপনি কিছু দেখছেন? বলে না আমি তো কিছু দেখিনি। কি হয়েছে? তো এই বলে চিৎকার দিছে, দিয়ে নিচে পড়ে গেছে। তো হামাগুড়ি দিতে দিতে পিছনের দিকে আসতেছে, বলে যাও যাও এরকম করে চিল্লাইতেছে। তো তখন আমার বাবা উপরে আসলো, মনে করছে চোর টোর হবে। আমরা তো লাঠি টাঠি দিয়ে বাইরে দিতেছি, আমরা মনে হচ্ছে চোর না কি দেখলো। পরে দেখি যে আমার বোনের যখন উঠলো, ওই কিছুক্ষণ পরে বলতেছে যে এরকম আমি তো দেখছি এই জিনিস, যে সাদা একটা কিছু আসতেছে আমার দিকে। আচ্ছা। এবং আপনারা আমি একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, আপনারা বললেন যে এই বাসাটা অনেক পুরনো, কিন্তু এই বাসায় এখনো পর্যন্ত আপনারা কোনো ডেভেলপারকে দেন নাই। জি হ্যাঁ, সেটা মানে দেন নাই এই সমস্ত কারণে। এবং আপনাদের বাসায় আপনি বলছিলেন যে ওপর তলায় কিছু রুম আছে, যে রুমগুলো আপনারা এখনো পর্যন্ত মানে বন্ধই রাখেন বোধহয়, না? জি, ওই রুমে আমার বোন থাকতো। হুম। বাট এরকম হয়তো কি রড বের হয়ে রয়েছে, তো আন্ডার কনস্ট্রাকশন তো ওই সাইডটা, তো রড বের হয়েছে, রড ধরে টান দিয়ে ছেড়ে দিত, আচ্ছা। টাং করে আওয়াজ হতো। তারপর ওই পাশের রুমে আমার বোন আবার গান টান শিখতো, তো ওর হারমোনিয়াম তাবল এগুলা ছিল। হুম হুম তো ওইগুলোর মধ্যে কেউ বাড়ি দিয়ে যেত, হুম জানালা কাছে টোকা দিত, তারপর পানিতে কিছু ফেলে দিত, যে হাউসটা যেটা হুম বললাম হুম সেটাই। হুম হুম তো সেই ভয়ের কারণে কয়েকবার চেষ্টা করা হয়েছে থাকার জন্য, কিন্তু সম্ভব হয়নি। টিনের চাল ছিল ওটা, হুম তো হুম। ওটার উপরে নাচানাচি করতো। তো তারপরে আমরা কেউ আর উপরে থাকতে পারি না, এখন ওই দুইটা রুম বন্ধই আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে আপনি কখনো গাছটা নিয়ে ভয় পেয়েছিলেন? আপনার গাছটা নিয়ে ভয় পাওয়ার কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আমার বলতে কি, আমি সহই এটা ঘটনাটা ঘটেছিল। হুম যেমন আহ ঈদের সময় ছিল, হুম হুম তো আমরা চাঁদ দেখতে ছাদে গেছি, চাঁদ রাতে। হুম হুম তো আমার বোন, হুম হুম আমার চাচাতো বোন আর আমি, তো আমি আবার এক্সাইটেড হয়ে ছাদে উঠে গেছি টিনের চালে। হুম হুম টিনের চালটা হলো গিয়ে ওই ছাদের পরে আর কি। তো আমি ওইখানে বেয়ে উঠছি যে দেখি চাঁদটা দেখা যায় নাকি। তো ওরা সবাই নিচে, হুম হুম। গাছ যে সাইডটা ওইখানে দাঁড়ানো। তো হঠাৎ দেখে যে করঞ্জা গাছ আছে আমাদের একটা, ওটা ঝাঁকাচ্ছে, আচ্ছা। ওই আম গাছটা ঝাঁকাচ্ছে। তো সে বোন আমাকে বললো যে, ও চিন্তা করছে যদি আমাকে বলে যে এরকম কিছু হচ্ছে, তো আমি পড়ে যাবো ছাদের হুম থেকে। হুম হুম। তো ও আমাকে বলতেছে নামো, নিচে নামো। তা আমি আচ্ছা। বলতেছি নিচে নামবো কেন, আমি তো দেখে নিই। তো বলে না নিচে নামো, তোমার সাথে কথা আছে, নামো তাড়াতাড়ি নামো। তো দুজন কিন্তু দুজনের সাথে শেয়ার করেনি যে কি হইতেছে। আচ্ছা। আমার বড় বোন আমাকে ডাক দিতেছে যে নামো, তুমি নামো। তো আমি এখন কথা শুনতে হবে, চিন্তা করলাম যে নেমে যাই। তখন বাজে প্রায় 11:30 পৌনে 12 এরকম। নামলাম নিচে, নামার পরে ঘরে এলাম। এটা প্রায় তার 15-20 দিন পর, ঈদ টিদ যাওয়ার পরে আমার বোন বলতেছে বসার ঘরে বসে যে এরকম যে তুমি জানো ওই দিন কি হয়েছিল? আমি বলি না, আমি কি জানবো কি হয়েছে, তুমি তো আজের আডাইকে নামাই নিলাম আরে। আমি তো রাগ হয়ে গেলাম যে এটা কোন ধরনের কথা। তো বলতেছে যে এরকম ওইখানে তো গাছ ধরে ঝাঁকাইতেছিল ওই সাইডটায়। ওই ছোট গাছটাই? না, ছোট গাছের পাশেরটা আর আচ্ছা ছোট গাছটা আচ্ছা। দুইটাই আর কি, এই পাশে একবার এই পাশে একবার, মানে ওরা চাইতেছে না যে আমরা ছাদে থাকি, নেমে যাই আর কি। তো বললো যে তুমি এটা জানো যে এরকম গাছ ঝাঁকাই? না আমি কিভাবে জানবো, আমি তো উপরে, তুমি আমার বলো নাই কেন? তো বললো তো তুমি পড়ে যেতে নিচে, আর তোমার ক্ষতি করলে কি করতাম। তো বললো যে তুমি নিচে নাই মাস, তো বলছে এর জন্য। তো আমি বলছি যাও তুমি এগুলো কি বলতেছো। তো বলো আচ্ছা ঠিক আছে তোমার প্রমাণ দিই। তো আমার যে চাষতো বোনটা ছোট, ওকে ডাক দিল যে তুমি এখানে আসো তো। আসছে, আসার পরে বলতেছে যে এই তোমার ওই দিন যে আমরা চাঁদ দেখতে উঠছিলাম, তুমি কি দেখছো? তো বলতেছে যে না আপু, এখানে না গাছ ঝাঁকিয়ে দিয়েছিল, আমি তোমার ভয়ে বলিনি। তো তখন আমরা বুঝতে পারলাম যে আসলেই ভয়টা, বুঝতে পারলাম যে এরকম হইতেছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরে আসবো যদি সময় পাই। আমরা পরবর্তী অতিথির কাছে ঘটনা যাচ্ছি, এবং তিনি তার, আমি বলছিলাম যিনি মিরপুরের অনেক পুরনো বাসিন্দা, এবং তিনি তার ফ্রেন্ডের একটা ঘটনা বলবেন আপনাদেরকে, এবং ফ্রেন্ড যেভাবে বলেছেন চেষ্টা করবেন সেভাবে বলার। আমি ঘটনাটা শুনেছি।
আপনারাও শুনুন। আপনি আপনার নামটা একটু প্লিজ সবাইকে একটু জানিয়ে দিলেন শুনবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তাওহিদ, এসেছি মিরপুর থেকে। জি। তো আমি যে ঘটনাটা বলবো আর কি, সেটা 1990 সালের দিকের ঘটনা। তবে এর সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে। সেটা ঘটনাটা ক্রমান্বয়ে বললেই বুঝতে পারবেন আর কি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছিল। ফ্রেন্ডের নাম তালাশ এবং তার বড় ভাইয়ের নাম পলাশ। ওরা ওই বাড়িতে 1990 এর ফেব্রুয়ারি মার্চের দিকে ওরা ভাড়া ছিল আর কি। বাড়িটা অবশ্য আমাদের যে নিজস্ব বাড়িটা আছে তারও খুবই কাছে, দু একটা রোড পরেই হবে আর কি। তো ও যেভাবে বলেছিল আমি সেভাবে বলার চেষ্টা করব। তো ওরা ওখানে ভাড়া এসেছিল ফেব্রুয়ারি মার্চের দিকে, এবং ওখানে ভাড়া ওটা ছিল টিন শেড বাড়ি আর কি, একতলা টিন শেড বাড়ি, এবং বেশ 5-6টা রুম ছিল। এবং এই বাড়িগুলো কিন্তু সেই পাকিস্তান আমল অথবা তারও আগের থেকেই বেশ পুরাতন আর কি। তো ওরা যখন উঠেছিল, ও সেই সময় প্রথম 15 দিন কোনো সমস্যা হয়নি, ভালোভাবেই ছিল। ঠিক 16তম দিন থেকে একটানা 5 রাত তাদের সাথে অত্যন্ত ভয়াবহ কিছু ঘটনা ঘটে আর কি। তো সেটা আমি বলতে চাচ্ছি। প্রথম রাতে যেটা হয়েছিল, যে প্রথম রাতে আমার ফ্রেন্ডটা তখন ক্লাস 7-এ পড়ে। তো ও দিনের বেলা হয়তো বিকালে খেলাধুলা করতো, তো ওই দিন ও কোনো খেলাধুলা করেনি কোনো কারণে হোক। কিন্তু রাত 8টার দিকে ওরা দু ভাই, মানে সেটা পড়াশোনার সময়, হুম। কিন্তু তারা দু ভাই প্রচন্ড ঘুমে আচ্ছন্ন হয়ে যায় আর কি, এবং আচ্ছা। তারা একসময় ঘুমিয়ে পড়ে। তো 8:30টার দিকে তার ফাদার বাড়ির থেকে, কাজের থেকে ফেরত এসে দুই ছেলেকে ঘুমোতে দেখে অত্যন্ত রেগে যায়, হুম। এবং তাদেরকে টেনে তুলে পড়তে বলে আর কি, এবং বিছানায় দাঁড় করিয়ে রাখে যাতে তারা ঘুমাতে না পারে। তো ওদের হাতে বই দিয়ে, এবং ওরা দাঁড়ানো অবস্থায় পড়ার চেষ্টা করে, কিন্তু ঘুম তবুও তাদেরকে যথেষ্ট প্রবলেম করছিল। হুম। ঠিক সেই সময়টাতেই একটা অদৃশ্য হাত আমার ফ্রেন্ডের মাথায় চেপে ধরে, অত্যন্ত জোরে তাকে সজোরে চেপে ধরে, এবং একসময় তাকে বিছানায় শুয়ে দেয়। তো তখন সে শুয়ে পড়লে তার বাবা রেগে যায়, তুই শুয়ে পড়লি কেন? হুম। তখন সে বলে, বাবা আমাকে কে যেন ধাক্কা দিয়ে শোয়াই দিছে আর কি। হুম। তো তখন তার বাবা বলে যে এইসব ফালতু কথা, এই বলে সে রেগে যে একটা লাঠি এনে তাকে সমানে মারতে শুরু করে। হুম। কিন্তু এত মারার পরেও সে বলে আর কি যে তার কোনো ব্যথাই লাগেনি। এবং এক পর্যায়ে তার বাবা রেগে হাল ছেড়ে দিয়ে বলে যে কালকে থেকে তোদের খেলাধুলা বন্ধ, হুম। তোরা রাত বিকালে খেলবি না, রাতে পড়িস না, ফাঁকি দিস, এরকম নানা ধরনের বকা টকা দিয়ে সে চলে যায় আর কি। তো ওরা রাত্রেবেলা ওরা দুই ভাই কেউ আর খাওয়া দাওয়া করেনি, ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 11:59 মিনিট 50 সেকেন্ড, মানে সে আমাকে হিসাব করে বলে আর কি, এই সময় তাদের ঘুম ভেঙে যায়, এবং তারা তখন ঘুমানোর আগে দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ে। তো ওই সময় তাদের ঘুম ভেঙে যায়, এবং তাদের ওয়াল ঘুরে তারা দেখতে থাকে যে ঠিক 12টা বাজলো আর কি। ঠিক এই 12টা বাজার সাথে সাথে যে ঘটনাটা ঘটে, তাদের ছাদটা ছিল টিন শেড। সেই টিন শেডে সমানে প্রচন্ড শব্দ, মানে টিন মনে হচ্ছে যেন টিনটা দুমড়ে মুচড়ে দিচ্ছে আর কি, এরকম শব্দ। এবং এটা কন্টিনিউয়াসলি 2-3 ঘন্টা ধরে চলতে থাকে। তো তারা চিৎকার করার চেষ্টা করে, হয়তো তাদের প্রথম ধারণা ছিল যে হয়তো বাড়ির ছাদে কোনো চোর ডাকাত অথবা এরকম কিছু একটা। কিন্তু আশেপাশের কেউই, এরকম যদি হতো তাহলে আশেপাশের ঘরের লোকজন হয়তো উঠে আসতো। হুম। কিন্তু আশেপাশে কেউই কোনো কোনো রেসপন্স আসে নাই। তারা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে তাদের গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছে না, এরকম অবস্থা আর কি। আচ্ছা। তো এই অবস্থা ঠিক 3টার সময় তখন এই টিনের শব্দটা থেমে যায়। টিনের শব্দ থেমে তখন যেটা শুরু হয় সেটা হলো যে দরজার বাইরের করিডোরে, মানে আর্মিদের পায়ের বুটের আওয়াজ। হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন দুজন আর্মি গেটের সাথে হল দিচ্ছে, পাইচারছে আর কি, এবং পায়চারি দিচ্ছে। তো এইটা শোনার পরে ওরা তো প্রচন্ড অবাক হয়ে যায়, এখানে মানে এই ধরনের তো কেউ নাই ওই বাড়িতে। তো এরকম হওয়ার পরে ঠিক আজান যখন শুরু হয় তখন আবার এটা থেমে যায়, একেবারে থেমে যায়। তখন আজানের পর পরে ওরা ঘুমায় পড়ে। তো পরের দিন সকালে ওর মাকে তারা বলে আর কি যে এই ধরনের ঘটনা ঘটছে। তার মা আবার আশেপাশে জিজ্ঞেস করে, যারা আশেপাশে ঘরে থাকে ভাড়াটিয়াদের জিজ্ঞেস করে যে তারা কিছু শব্দ পেয়েছে কিনা, যে টিনের শব্দ অথবা পায়ের শব্দ। তো তারা বলে তারা কিছুই জানে না। তখন আবার বাড়িওয়ালাকে বলা গেল, ওই বাড়িতেই থাকে। হুম। তো তাকে বলা হয় যে এরকম আমাদের ছেলেরা বলতেছে যে এই ধরনের ঘটনা। তো বাড়িওয়ালা বলে যায় না, কিছু না, ওটা আসলে চোর ডাকাতেরই কোনো হবে, আর তোমরা সাবধানে থাকবা, লাইট টাইট জ্বালায় ঘুমাবা, আর রাত্রে পাড়াতে অত বেরতে হবে না। হ্যাঁ, কোনো কিছু হুম। নাই বলে। ঠিক আছে। তো যাই হোক, এটা ওই দিন গেল। তো পরের দিন ঠিক রাত্রেবেলা ওই একই রকম রাত 8টার সময় তাদের ঘুম চলে আসে। তারা আর জেগে থাকতে পারে না, হয়তো খায় অথবা খায় না, এরকম আর কি, যে ঠিক রাত 8টার সময় ঘুমিয়ে পড়ে, এবং 12টার সময় ভাবে তাদের ঘুম ভেঙে যায়।
এবং ওই দিন আর রাতে টিনের শব্দ হয়নি, ওই দিন যেটা হয়েছে যে রাত 12টা থেকে পায়চারির শব্দ শুরু, হুম। এরকম টহলদার শব্দ, এবং দুজন যে বারবার তাদের ঘরটায় খুব মানে কড়া পাহারা দিচ্ছে এটা বোঝা যায় আর কি। তো রাত 2টার দিকে যেটা হলো যে একটা নতুন প্রবলেম তৈরি হলো, যে তাদের ঘরটা ছিল, গেটটা ছিল কাঠের, হুম। কাঠের দরজায় মানে লম্বা আঁচড়ের শব্দ আর কি, মানে আচ্ছা। শক্ত নখ দিয়ে লম্বা আঁচড় দিলে যেরকম শব্দ হয় সেরকম দুটো আঁচড় এবং 3টা টোকা দেওয়া আর কি, নক করার শব্দ। এই ব্যাপারটা ছিল এবং ইট ইজ কন্টিনিউয়াস, চলতেই থাকে এবং প্রায় 1-1.5 ঘন্টা একটানা চলতেছে। তো হুম। তখন তারা দুই ভাই মানে অত্যন্ত ভয়ে তারা মানে একে অপরকে জড়াই ধরে শুয়ে আছে আর কি, যে মানে তাদের ভয় হচ্ছে যে কেউ দরজা ভেঙে ঢুকে পড়ে কিনা, এমন কিছু তারা দেখবে যেটা তাদের পক্ষে টলারেট করা সম্ভব না। তো তখন তার বড় ভাই যে সে বলে যে, এবং তখন আমার বড় ভাই আমার ফ্রেন্ড কিন্তু ক্লাস 7-এ পড়ে, সো তারা ম্যাচিউরড এনাফ। হুম। তো তার বড় ভাই বলে যে আসলে এইভাবে তো কত কথা, মানুষ প্রত্যেক রাতে যদি এরকম প্রবলেম হয় আমাদের তো বাঁচতে হবে। তখন তার বড় ভাই, চল একটা কাজ করি, আমরা একটু গেটটা খুলে দিয়েছি আসলে কি হয়েছে, মানে কারা এরা। তখন ওদের ঘরে একটা লোহার শাবল ছিল আর কি, ওর ভাই শাবলটা হাতে নেয়, ওকে বলে তুই দরজাটা খোল, যখন এই দুটো আঁচড় হবে সাথে সাথে দরজা খুলে ফেলবে। তো ও তাই করে ভাইয়ের কথা মতো। তো দরজাটা খোলার পরে দেখে যে কিছুই নাই বাইরে, নর্মাল যেরকম সেরকম, বাইরে লাইট জ্বলতেছে, মাঝরাত, সব নিশ্চুপ। তো তখন দুইজন ঘর থেকে বের হয় দেখার জন্য যে আশেপাশে কোথাও লুকালো কিনা আমাদের দরজা খোলা শব্দ পেয়ে। তো ওরা পুরো যতদূর সম্ভব তন্ন তন্ন করে খুঁজে এবং বাথরুম পর্যন্তও যায়, কিন্তু সেখানেও কিছু নেই। তো তখন তারা চিন্তা করে যে হয়তো আসলে যেহেতু কিছু দেখা যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই অশরীরী কিছু, যারা আমাদের দেখা দেবে না কিন্তু কিছু একটা করতে পারে। তখন ওর ভাই বলে যে আশেপাশে কোনো দিক তাকাবি না, তুই ঘরে ঢোক, চল ঘরে যাই। তো ঘরে ঢুকে দরজাটা লাগানোর সাথে সাথে বাকি যে 3টা টোকা ছিল ওই 3টা টোকা বেজে ওঠে। তখন ওই দুই ভাই প্রচন্ড ভয়ে একদম সেন্সলেস এর মতো অবস্থা আর কি, যে এটা কিভাবে সম্ভব, মানে আমার ঢোকার সাথে তো 1 সেকেন্ডও তো হয় নাই, আবার এই টোকা দেওয়ার শব্দ কিভাবে আসলো। তখন আর ওরা রাত্রেবেলা ওভাবেই ওদের গেল আর কি। তারপর আজান এসে, এবং ব্যাপারটা হলো যে মানে রাত 12টায় শুরু হয়, আজান হলে এটা বন্ধ। এই হলো গত 2 রাতের অবস্থা। তো 2 রাত এরকম যাওয়ার পরে পরের দিন সকালে মাকে আবার বলে যে মা গত রাতে এই হয়েছে। তো তখন তারা মা বলে যে তাহলে একটা কাজ করি, আহ, মসজিদের হুজুরের কাছে যাই, উনি যদি কিছু বলেন আর কি। তো উনার কাছে যাওয়ার পরে তো উনি বললেন যে আপনারা কোন বাসায় উঠছেন, তখন তারা ঠিকানাটা বলে, বলার পরে বলে যে আসলে এই বাসা সম্বন্ধে তো আমি আগের থেকেও কিছু শুনছি, যেখানে নাকি এই ধরনের প্রবলেম আছে, অথবা জায়গা যারা আগে ভাড়াটিয়া ছিল তারাও খুব একটা সাস্টেইন ওখানে মানে থাকতে পারে নাই আর কি। তো যাই হোক, আপনারা যেহেতু ভাড়া আসছেন অল্প কয়েকদিন, আশা করি সমস্যা হবে না, তবে নিজেরা সাবধান থাকবেন, দোয়া কালাম পড়বেন আর নামাজ কালাম পড়বেন, এরকম কিছু উপদেশ দিয়ে তাদেরকে সাবধানতা বুঝায় তাদেরকে বললো যে বাসায় যান। তো পরবর্তীতে ওই দিন রাতেও ঠিক একই অবস্থা, তাদের ওই ঘুম চলে আসে রাত 12টার সময়, আবারও সেই 8টার সময় ঘুম ধরে 12টার সময় মানে ঘুম ভেঙে একদম যায়। একদিন লাইক এ রুটিন, আচ্ছা, ওকে। এই অবস্থা। তো ওই দিন রাতে যেটা হলো যে এরকম পায়ের পায়চারির শব্দ, বুটের শব্দ এবং দরজায় আঁচড়ের শব্দ, দুটো এক টাইম চলতে থাকলো আর কি। তো যখন রাত 3টার দিকে হঠাৎ করে তারা শুনলো যে কেউ একজন তাদের ঘরের সামনে দিয়ে দৌড় দিছে, মানে দৌড়াই গেল আর কি, দৌড়াই যে কিছু দূর যে হাঁপাচ্ছে। তো কণ্ঠটা তার মা, নিজের মায়ের মতো, মানে আমার ফ্রেন্ডের মায়ের মতো মনে হলো আর কি। তো তখন তার বড় ভাই পলাশকে বললো যে ভাইয়া, মনে হয় মা উঠছে, আমি কি ডাক দিব? বড় ভাই বললো যে তুই ডাক দিয়ে মা বলে, আর ভূত মায়ের কণ্ঠ না পড়কে বলে দরজা খোল। তখন আবার কোন বিপদ হয় কে জানে, কারণ তাদের ভিতর তো কনফিডেন্স লেভেলটা কোথায় গেছে বুঝতেই পারতেছেন, কারণ এরকম ঘটনা রেগুলার ঘটতেছে। তো পরবর্তীতে যেটা হলো যে তাহলে তালা যেটা করলো, সে বুদ্ধি করে জোরে জোরে কাশি দিতে থাকলো আর কি, যাতে তার মা। তো তখন তার মা বাইরে থেকে বললো যে বাবা তুই কি জেগে আছিস? তো সে বললো যে হ্যাঁ মা আমি জেগে আছি। তো বললো তুই একটা কাজ কর, তুই জানলাটা খোল, আমি তোদের ঘরের দিকে আসতেছি। তখন জানলাটা খোলার পর মা ঘরে আসে, তারপরে গেট খুলে দিল। মা বলে চল তোদের ঘরে শুতে হবে না, আমার সাথে চল। তো ওরা ওদেরকে বের করে নিয়ে ঘরে তালা মেরে দিয়ে ওদেরকে তার নিজের ঘরে নিয়ে যায়। তো ওই রাতে উনি কিছু বলেননি, তো মনে হচ্ছিল উনিও কিছু একটা ফিল করছেন আর কি। তো পরের দিন সকালে উনি বলেন যে বাবা, আমি যা রাত্রে উঠছিলাম, আমিও কিছু একটা দেখছি অথবা বুঝতে পারছি। সেটা কিরকম, আমি তো তোদের ঘরের সামনে দিয়ে যাই টয়লেটে, তো তোদের ঘর তো কোনো প্রবলেম নেই, আমি দেখলাম যে সব ঠিকই আছে। তো আমি টয়লেটে করে আসার পরে, ইউজ করে আসার পরে যখন বেরোয়েছি, তো তখন আমার পেছন দিক থেকে একটা গরম বাতাস আমার গা ছুঁয়ে আমার সামনে এসে একটা ধোঁয়ার মতো হয়ে মিলাই গেল। তো
তো এটা দেখে আমার মনে হলো যে তাহলে তো আসলেও কোনো একটা প্রবলেম আছে, নাহলে এই জিনিসটা তো আমি কখনো দেখিনি, এটা কি করে হলো আর কি। তো তখন তবে এটা ওরা ওদের বাবাকেও বলতে পারছে, এটাগুলো কখনো বিশ্বাস করেনি আর কি, যে হয়তো ছেলেরা দুষ্টামি করে অথবা এমনি এমনি বলে। তো পরবর্তীতে এগুলো শোনার পরে, এটা তৃতীয় দিনের ঘটনা, তৃতীয় রাতের ঘটনা আর কি। তো পরে চতুর্থ দিন তার বোনও তাদের সাথে থাকতো, ওরা 3টা রুম নিয়ে থাকতো ওখানে। তো তার বোন বলে, আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু দুই ভাই এরকম ভয় পাস, একটা কাজ করে আমি এখন তোদের থেকে সাথে থাকবো আর কি, যাতে তোদের ভয়টা কমে। তো চতুর্থ রাতে ওদের এরকম একই রকম রাত 12টার সময় থেকে এরকম শব্দ। তো ওই দিন ও করেছিল কি, চতুর্থ রাতে যে আয়াতুল কুরসি পড়ে ও ঘরের আশেপাশে ফু দিয়ে মানে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তারপরে যখন এই প্রবলেমটা শুরু হয়েছে তখন ও বুঝতে পারছে ও হয়তো হয়তো এটা ভুল পড়ছিল আর কি, নাহলে পরে তো এটা হওয়ার কথা না। তো যাই হোক, তো তখন এই ধরনের সমস্যা আবার শুরু হলো, যেরকম পায়ের চায়ের শব্দ এবং দরজায় টোকা আঁচড়। তো রাত 3টার দিকে আবার কারেন্ট চলে যায় সেদিন। তো তখন তারা তাদের ঘরে মোমবাতি ছিল, আলো জ্বালানোর চেষ্টা করে, আলো জ্বালায়। তো ওরা তখন মানে ঘুম তো আর হবে না। তো তখন তারা করলো কি, যে ওই যে ওর বোনের আবার বাচ্চা ছিল একটা আর কি, তো বাচ্চাটাকে ঘিরে ওরা বসে আছে আর কি, যে আমাদের যা হয় হোক, কিন্তু আমাদের যাতে বাচ্চাটা যাতে কিছু না হয়। তো সেই সময় ওদের কারেন্ট চলে যাওয়ার জন্য ঘরে একটু গরম ছিল, তো জানলাটা একটু খুলে দিছে আর কি, যাতে বাতাস আসে। তো ওই সময় ওর বোন জানলা দিয়ে কিছু একটা দেখতে পায় এবং প্রচন্ড ভয় পায়। তো তখন ও বোনকে জিজ্ঞেস করে, তুই কি দেখছিস, এত ভয় পাচ্ছিস কেন? তখন বলছে, আমি জানলা দিয়ে দেখলাম যে আমাদের এই ঘরের ছাদ থেকে ওদের মায়ের ঘরটা ছিল তাদের মুখোমুখি একটু দূরে। তো ছাদ থেকে একটা সাদা শাড়ির মতো ভেসে ওই ঘরের ছাদে যাচ্ছে আর কি, কোনো মানুষ নেই, কিন্তু শাড়ি নিজের থেকেই শুধু যাচ্ছে, শাড়ি যাচ্ছে শুধু শাড়ি, সাদা শাড়ি আর কি। এবং এটা বেশ অনেকক্ষণ, মানে একটা শাড়ি এত লম্বা হয় না আর কি, তো যাচ্ছে। তো এটা ওই রাতে এই ঘটনাটা ঘটলো, ঘটার পরে তখন পরের দিন ওরা তো মানে অলরেডি তারা মানসিকভাবে অত্যন্ত হয়ে পড়ছে, যে আমরা প্রতি রাতে যদি এরকম হয়, না জানি নেক্সটে কি হতে পারে, শেষ পর্যন্ত আমাদের জীবন নিয়ে কোনো প্রবলেম হয় কিনা। তো পঞ্চম দিনে যেটা হলো আর কি, মানে ওই দিন রাতে ঠিক এরকমই আবার আগের মতোই শব্দ এবং এই পায়চারি টোকা দেওয়া এরকম শব্দ হচ্ছে। তো রাত 2টা 2:30-এর দিকে ওই দিন আবার বাড়িওয়ালার বাবা, সে গ্রাম থেকে আসছে আর কি। তো সে রাত্রেবেলা হঠাৎ করে সেই বৃদ্ধ মানুষ, সে অনেক রাগারাগি চিৎকার করা শুরু করলো আর কি। তো এটা শুনে আশেপাশে ভাড়াটিয়া সবাই বের হয়ে গেছে, যে উনি কেন হঠাৎ করে রাত্রেবেলা এত রাতে এত ওনার গলা হয়। তো উনি বললো যে আমি উঠছি টয়লেটে যেতে যাওয়ার জন্য, আমাকে এক বৃদ্ধ মহিলা ধাক্কা দিয়ে আমাকে সরাই দিয়ে সে টয়লেটে যেয়ে ঢুকছে এবং আর বের হচ্ছে না। তো তখন সবাই বললো যে এই বাড়িতে তো কোনো ফ্যামিলিতে কোনো বৃদ্ধ মহিলাই নেই, তো এটা কোত্থেকে আসলো। তখন বাড়িওয়ালা যা টয়লেট চেক করলো, দেখলো যে না, টয়লেট তো খোলা এবং কোনো প্রবলেম নেই। তখন ওই মুরব্বী বললো যে আমি নিজে, যেহেতু আমাকে ধাক্কা দিছে, আমি তার পিছে পিছে গেছি, যাওয়ার পরে সে আমার সামনে দরজা লাগাই দিয়ে পানির কল ছেড়ে দিল, আমি পানির শব্দও পাইছি। কিন্তু তুই বলতেছিস, মানে তার ছেলেকে আর কি, বাড়িওয়ালাকে বলতেছে, তুই বলতেছিস যে কিছুই না। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এবং পরে সে নিজে বাথরুমে যা চেক করে দেখে, না আসলে কোনো কিছুই ঘটে নাই। তখনই সেই বৃদ্ধ লোক সাথে সাথে ঘরে এসে কাপড় চোপড় গুছে ওই রাতেই, মানে আর 1 মিনিটও থাকেনি, সে বলছিল আমি এখানে থাকতে পারবো না, আমি চলে গেলাম ছেলের কথা শুনে। তো পরবর্তীতে তখন সবাই মিলে বাড়িওয়ালাকে ধরলো আর কি, যে এই ছেলেগুলি যে এতদিন ধরে বলতেছে যে তো এই সমস্যা এই সমস্যা, আপনি তো এগুলা গায়ে মাখাতেছেন না, কিন্তু এখন তো আপনার নিজের বাবা এইটার হলো সাক্ষী। তো ঘটনাটা কি আসলে বলেন, কিছু একটা হয়েছে, আপনি আমাদের লুকান। তো তখন বললো যে আসলে তখন সে স্বীকার করলো আর কি, যে এই বাড়িটা মানে যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের টর্চার ক্যাম্প ছিল আর কি, পাকিস্তানি আর্মিদের। আমরা তো সবাই জানি যে মিরপুর এরিয়াটা একটু স্ট্রং ছিল এবং এটা স্বাধীন হয়েছে কিন্তু 72 সালে, নট 71-এ আর কি। তো তাদের ওখানে টর্চার রুম ছিল, মানে টর্চার সেল ছিল আর কি। বিশেষ করে আমার ফ্রেন্ডরা যে দুই ভাই যে ঘরে থাকতো, ওই রুমটাতে টর্চারটা হতো বেশি আর কি। তো ওখানে হয়তো অনেক কিলিংও হয়েছে, এবং এই কারণেই যে এরপর থেকে এখানে আগেও ভাড়াটিয়া যারা ছিল তারা ওখানে টিকতে পারে নাই। তো আমি মানে সে বলতেছে যে আমি এটা আসলে জানাই না, এটা না হলে তো আমার ঘরে ভাড়া হবে না। তো পরবর্তীতে তারা অল্প কয়েকদিন থেকে মানে নতুন বাসা খুঁজে ওখান থেকে চলে যায় আর কি। এই ছিল আপনাকে ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমি অলরেডি দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস চলে এসেছে আমাকে। স্টার্লিং লিটন মিরপুর 6 থেকে এসএমএস করেছেন, কিশোরগঞ্জ থেকে সঞ্জয় আমাদের এসএমএস করেছেন, এবং তারা সবাই ভূত এফএম শুনছেন, ভালো লাগছে। এবং লিটন আমাকে জানিয়েছেন যে একটা নির্জন জায়গায় বসে তারা ভূত এফএম শুনছেন। আরমান খান অভি আমাদের এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম এর প্রশংসা করেছেন। আকি সাইদ আমাদের এসএমএস করেছেন,
অর্জিতা আমাদের এসএমএস করেছেন। সানি কিশোরগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন রাতুল এবং আবিদ গোলাম রাব্বি আমাদের মিরপুর ঢাকা থেকে এসএমএস করেছেন। এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি ফারুক খান কুষ্টিয়া থেকে। খোরশেদ আমাদের এসএমএস করেছেন দৌলতপুর কুষ্টিয়া থেকে। এছাড়া আমাদের লিমন তিশা এসএমএস করেছেন। লিমন তিশা, নাতাশা, জনি, তসলিম ডিভি রোড ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে অয়ন্তী এসএমএস করেছেন ময়মনসিং থেকে। আমাদের আবির এসএমএস করেছেন নোয়াখালী থেকে। সেকেন্ড স্টোরিটা তার কাছে বেশি ভালো লেগেছে। পরাগ আমাদের এসএমএস করেছেন পলাশ চন্দ্র টাঙ্গাইল থেকে। এছাড়াও সঞ্জিত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রন্টি। এবং আজকের স্টোরি গুলো তার কাছে ভালো লাগছে। ফাহাদ খান বাড্ডা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের হাফিজ এবং হিমু। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মিরপুর 1 থেকে নয়ন। অনেকে এসএমএস পড়তে পারছে না কারণ শুরুতে নাম লেখেননি। আমির শাহিন ভুঁইয়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ইথিকা। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তার কাছে অবশ্য ইথিকার কাছে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভ্যাম্পায়ার গার্ল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শাহনাজ। এছাড়া আমাদের ডিজে রাজ এসএমএস করেছেন শান্তিনগর থেকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অসম লিখেছেন। পারভেজ আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। আশফাক আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন। আরহান উত্তরা থেকে এসএমএস করেছেন। ফাহাদ খান বাড্ডা থেকে এসএমএস করেছেন নাদিম। এছাড়াও পাপড়ি আমাদের ভূতেরগড়ি থেকে এসএমএস করেছেন ফারহান সিলেট থেকে। মুন্না সাভার থেকে। এছাড়াও টুটুল ভূত এফএম রক্স লিখেছেন। আচ্ছা, কোথা থেকে লিখেছেন সেটা বলেননি। রাব্বি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দুরন্ত জিমু এবং তিনি নতুন জয়েন করেন আমাদের সাথে। ওয়েলকাম টু ভূত এফএম। আমাদেরকে আরিফ এবং আজহার এসএমএস করেছেন আমাদেরকে মাইশা খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন এমডি লতিফ বাবু, আশিক, সাজিদ, শেখ মোহাম্মদ লিটন আমাদের এসএমএস করেছেন বিক্রমপুর থেকে। এছাড়া আমাদের মামুন কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন। শিফাত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। তঞ্জয় এসএমএস করেছেন মাহিয়া। এছাড়াও আমাদের এসএমএস করেছেন রকি, বাঁধন, মাহিন, মারজান খালিশপুর থেকে। জুই, সুজানা, জুই এবং সুজা আমাদের এসএমএস করেছেন। 4088 আমাদের এসএমএস করেছেন রূপন্তী। অসম স্টোরি নাম্বার 3 নাম্বার স্টোরিটা আমরা এখন যাইনি। পার্থ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি প্রিন্স কচুক্ষেত থেকে। এছাড়াও চৈতি খুলনা থেকে এসএমএস করেছেন নজরুল সহ আরো অনেকে। ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে আমাদের বিভিন্ন পোস্ট পাঠিয়েছেন, পোস্টে কমেন্ট করেছেন এবং দেখতে পাচ্ছি যে প্রণয় দাস আমাদের লিখেছেন যে ভূত এখন অন্যরকম কথাটা কিন্তু 100% সত্যি। আমাদেরকে এসএমএস করেছেন এম জে চৌধুরী, আই লাভ ভূত এফএম। নাজমুল নয়ন আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন আই লাভ ভূত এফএম। পিয়াস আমাদের এসএমএস করেছেন এখানে এবং এসএমএস না এখানে একটা কমেন্ট করেছেন ফিয়ারফুল। আমাদেরকে শান্ত বলেছেন ভালো। এছাড়াও শিশির আক্তার লিখেছেন যে ডেঞ্জারাস স্পিক। আমাদের আজকের যে ভূত এফএম ফেসবুকে যে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টে অবশ্য একটা ছবি রয়েছে, যে ছবিটা সবাই ভয়ঙ্কর বলে স্বীকার করে নিয়েছেন এবং আপনিও সেখানে যে দেখতে পারেন এবং দেখে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়া দেখতে পাচ্ছি তানজিনা সুলতানা এবং তিনি এসেছেন হাউ ইজ দ্য মিস্ট্রি অফ লাইফ। আমাদের এসএমএস করেছেন তৌসিফ রায়হান এবং এছাড়া আমাদের আরমান ভাই এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন বিএম শুভ। এছাড়াও আমাদের কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি ফারিহা। এছাড়া আমাদের কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি এখানে আমি সায়েন্সের ছাত্র, অদ্ভুত সব নাম হয়। এবং তিনি কমেন্ট করেছেন যে আমার সামনে যদি কখনো কোনো সময় ভূত চলে আসে তাহলে আমি কি করব। আমি এখন সেটা ঠিক করিনি, সামনাসামনি আসলে যেটা ঠিক করবো সেটাও মনে থাকবে না আশা করি, সুতরাং ঠিক করে লাভ নেই। টিআই তারেক আমাদের বলেছেন যে সেকেন্ড যেহেতু জোস হবে সেকেন্ডটা আমাদেরকে। এছাড়াও আচ্ছা, তিনি অনেক আগেই বেশ আগেই তিনি অনুমান করে রেখেছেন, সেটা মনে হচ্ছে না 15 মিনিট আগে তিনি কমেন্টটা করেছেন। এছাড়া দেখতে পাচ্ছি আমাদেরকে হিমু কমেন্ট করেছেন বাশার হুসাইন মোহাম্মদ, আচ্ছা মেরিনার হিমু, এবং তিনি বলছেন যে আমি স্কটল্যান্ড থেকে শুনছি কিন্তু শুনতে চাচ্ছি কিন্তু কিভাবে শুনবো বলবেন প্লিজ। আচ্ছা, স্কটল্যান্ড থেকে শুনতে হলে হয়তো আপনাকে ইন্টারনেটের মাধ্যমে শুনতে হবে। সুতরাং স্কটল্যান্ডে যদি আমাদের সত্যি বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক, কিন্তু বাংলাদেশের বাইরে কোথাও আমরা যেহেতু প্রচার করতে পারি না, সুতরাং আপনাকে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে আপনার মোবাইল থেকে সেটা আপনি চাইলে শুনে ফেলতে পারেন। আমি জানি না আপনার সেখানে সেই ফ্যাসিলিটিস আছে কিনা। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ মোল্লা, ড্যানিয়েল মোল্লা আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদেরকে মেঘা। এছাড়া আমাদের আরফিন রাজু কমেন্ট করেছেন, আরো অনেকেই কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/রেডিও ফুর্তি। রেডিও ফুর্তি স্পেলিংটা হচ্ছে RADIOFORTI। আর যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন
78940 নাম্বারে যদি আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। ফেসবুকে অনেকেই দেখতে পাচ্ছি পোস্ট করছেন এবং কিভাবে ঘটনা পাঠাবেন অনেকে জিজ্ঞেস করেন কিভাবে শুনবেন দেশের বাইরে থেকে। তো আমরা শো চলাকালীন সময় হয়তো সবগুলো কমেন্টের আমরা রিপ্লাই দিতে পারি না, প্রশ্নের উত্তর দিতে পারি না। তো সুতরাং যারা ফেসবুকে এখন এই কমেন্টগুলো লিখছেন এবং ফেসবুকে আছেন তারা কিন্তু হেল্প করতে পারেন আপনাদের অন্য লিসনারদেরকে। এটা খুবই মানে আমি খুবই গ্রেটফুল থাকবো আপনাদের প্রতি যদি আপনারা এরকম করেন, এবং থ্যাঙ্কফুল থাকবো অবভিয়াসলি। যাই হোক, আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং কিছুক্ষণ পরে ফিরে আসছি রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Good FM tonight comes alive with Grammy. And that too, the night comes alive with Grammy Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং চলছে ভূত এফএম। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম, যে মিউজিকে ব্যস্ত, এবং আপনারা সবাই অলরেডি প্রশংসা করছেন সেই মিউজিকে। সো আমি আরো একবার ছোট্ট করে মনে করিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যদি আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও ফেসবুকে আমরা একটা পোস্ট করেছি, যে পোস্টটার প্রচুর প্রশংসা পাচ্ছি আজকে, এবং এই ছবিটা অনেকের কাছে অনেক ভালো লেগেছে। সো আপনারা যদি ভালো লাগে আপনি লাইক দিয়ে সরাসরি কমেন্ট করে ফেলতে পারেন সেখানে। আমাদের ফেসবুকের যে অ্যাড্রেসটা, যে পেজ, যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। আমরা চলে যাব আমাদের ঘটনায়, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন, তিনিও মিরপুর থেকে এসেছেন, এবং আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে তিনি কিন্তু সেকেন্ড টাইম আসছেন। এর আগে একবার এসেছিলেন, যে ঘরের মধ্যে হঠাৎ করেই জেসমিন, তো বোধ হয় না, জেসমিনের গন্ধ পাওয়া যেত, মানে বেলি ফুলের, না বেলি ফুলের গন্ধ পাওয়া যেত, এবং সেই গন্ধটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে আছে। হঠাৎ করে পুরো ঘরটা ভরে যেত সেরকম গন্ধে। যাই হোক, আমরা তার কাছে আজকে নতুন আরেকটা ঘটনা, এবং নামটা বলতে এবং তারপরে হ্যালো ডিয়ার লিসেনার্স, আমি হাসান মুর্শিদ, আমি মিরপুর শাহবাগ থেকে বলছি। তো ঘটনাটা হয়েছে কি, আমার যে ওয়াইফের কাজিন বেবি আপার কাছ থেকে ঘটনাটা শোনা। তো গতকালকে আমি আমার মাদার ইন লকে ফোন দিয়েছিলাম যে আমি ভূতের যাব। তো আমাকে এরকম একটা ঘটনার ব্যাপারে আমি শুনেছিলাম, এই ঘটনাটা আমাকে একদম ক্লিয়ার করে বলেন। তো গতকালকে সে পুরো ঘটনাটাই আমাকে ফোনে বললো। তো তার কাছ থেকে শোনার পর আমি আজকে এখানে আসছি বলার জন্য। যাক, ঘটনায় শুরু করি। ঘটনাটা হচ্ছে 1927 সালের ঘটনা। ঘটনাটা হচ্ছে ঈশ্বরদী এলাকাতে। ওখানে একটা এলাকা আছে, এটা হচ্ছে মোলাডুলি ইউনিয়ন। এটা হচ্ছে ঘটনা যেখানে আমি শেয়ার করছি, এটা হচ্ছে আমার ওয়াইফের কাজিন, ওনার নাম হচ্ছে বেবি আপার ঘটনা। তখন বেবি আপা ক্লাস 8-এ পড়তো। তো ঘটনার নম্বর 1927 সালের ঘটনা। তো ওই এলাকাতে একটা জিনিস খুব মানে লোকজন খুব বেশি মানে খেতে খুব বেশি লাইক করে, সেটা হচ্ছে ধইনা পাতা, ওটা জলপাই দিয়ে, তারপরে হচ্ছে যে মরিচ দিয়ে, আর হলো দিয়ে রসুন দিয়ে বেটে ভাত খেতে ওরা খুব পছন্দ করে। তো বেবি আপার আম্মা একদিন ওনাকে 87 নভেম্বরের দিকে ঘটনা, তো তাকে বলছে যে ওখানে একটা খড়ের পালা আছে, যেটাকে বলে পানের বাগান। ওই এলাকা বলে খড়ের পালা, বাট এটা হচ্ছে পানের বাগান বা পানের বরজ, বোঝায় ওটা বলে। তো ওখানে গিয়ে ওই পানের বরজের পিছনে হচ্ছে ধনিয়া পাতার একটা বাগান আছে, ওখান থেকে কিছু ধনিয়া পাতা আনার জন্য যে তারা ভর্তা করবে। তো বেবি আপা 4:30টার দিকে ওখানে চলে যায়। যাওয়ার পরে ওখান থেকে কিছু সে ধনিয়া পাতা নিয়ে আসবে বাসে। যাওয়ার পরে সে ধনিয়া পাতা কুটতে কুটতে তার প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। সে হঠাৎ করে লক্ষ্য করলো ওখানে ওই পানের বরজের একটু দূরে একটা বড় একটা তাল গাছ আছে, এবং তাল গাছটা অনেক পুরনো। সে তাল গাছের ওখানে একটা লক্ষ্য করলো যে খুব বয়স্ক একটা লোক সাদা কাপড় পরে বসে আছে।
বসে আছে, তো সে একটু সন্ধ্যা হবে, আজান টাজান দেবে, সেই সময় একটু আগ্রহ করে সে লোকটার কাছে গেল। বেসিক্যালি ওখানে কোনো লোকজন থাকে না, খুব নিরিবিলি এলাকা। আর সে সে তখন ওখানে গিয়ে ওই বড় লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কি, আপনি এখানে কেন আসছেন, এখানে বসে আছেন কেন? তো এই ব্যাপারে তাকে কোশ্চেন করলো। করার সাথে সাথে সে বড় লোকটা তার দিকে তাকিয়ে বললো, তুই কে? মানে ভয়ঙ্কর একটা গলা, এরকম গলাটা ছিল যে, তুই কে? তুই এখানে কি জন্য আসিস? তুই এখানে আমার কাছে কেন আসছিস? এটা বলার সাথে সাথেই বেবি আপা তার চোখের দিকে তাকিয়ে দেখে কি তার চোখ দুটা একদম রক্তবর্ণ হয়ে গিয়েছে। তারপর বেবি আপা পুরা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে ওই লোকটার দিকে না তাকিয়ে, বুড়ো লোকটার দিকে না তাকিয়ে সে সোজা হাঁটা, পিছন দিকে হাঁটা শুরু করে এবং তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। যখন সে খুব তাড়াতাড়ি হাঁটছে, সে লক্ষ্য করলো যে ও বুড়ো লোকটা তার পিছনে পিছনে হাঁটছে। সে আরো ভয় পেয়ে গেল এবং সে করলো কি, একটা দৌড় দিয়ে মেইন রোডে চলে আসলো। আসার সাথে সাথে সে লক্ষ্য করলো যে বুড়োটাও তার পিছনে দৌড়ে দৌড়ে আসছে। আসার পর সে যখন সামনে চলে আসছে, ওখানে একটা পুরনো হাসপাতাল, ওই গ্রামেরই পুরনো হাসপাতাল, মানুষজন ওখানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে, তারপরে মেডিসিন টেডিসিন নেয় ওখান থেকে। সে যখন হাসপাতালটা পার হতে যাবে, ঠিক সেই বুড়ো লোকটা তার শরীরের মধ্যে ভর করে বসে। যখন বেবি আপার শরীরের মধ্যে ভর করে আসে, তখন বেবি আপা বাসায় চলে আসে। আসার পরে বেবি আপার মা বলছে যে, কিরে তোর এত দেরি হলো কেন, তুই এতক্ষণ কোথায় ছিলি, এরকম অনেক কথা বলছে। তখন ওই গ্রামের মধ্যে তখন খুব বেশি একটা ইলেকট্রিসিটি তখন ছিল না। সবাই তখন হারিকেন বা যেটাকে বলে কপি, সেগুলো জ্বালিয়ে রাখতো, রাইট। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বেবি আপার মার হাতে একটা হারিকেন ছিল। তো বেবি আপার সাথে সাথে করলো কি, সে হারিকেনটা ধরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে তো আমাকে বলছে যে, তুই এটা জ্বালিয়ে এসেছিস কেন, তুই এটা জ্বালিয়েছিস কেন? এই কথা শোনার সাথে সাথে বেবি আপার মা একটু ভয় পেয়ে গেল এবং তার মুখ থেকে যে ভোকালটা বের হচ্ছে, এটা বেবি আপার গলা না, অন্যরকম একটা গলা। তো সাথে ও অন্য রুমে ছিল বেবি আপার বাবা। সে সাথে সাথে রুম থেকে বের হয়ে বলছে, কি হচ্ছে? বেবি আপার মা বলছে যে, দেখো তোমার মেয়ে কি করছে। তখন তাদের কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হলো। তো তারা আসলে ব্যাপারটা খুব ভয় পেয়ে তাদের বেবি আপার যে ওখানকার কাকারা ছিল, সবাইকে ডাকা শুরু করলো। সবাই এসে ব্যাপারটা দেখলো এবং দেখলো যে বেবি আপার খুব অদ্ভুত মানে আচরণ শুরু করেছে ওখানে। তো তারা সবাই ব্যাপারটা মানে তাদের আর বোঝা বাকি রইল না, তাকে কোন একটা জিনিস ভর করেছে। তো ওই এলাকাতে মসজিদের একজন হুজুরকে ডেকে আনা হলো। সাথে সাথেই মসজিদের হুজুর আসার পরে তার সাথে বেবি আপাকে বললো যে, মা তুমি এরকম করছে কেন? তখন বেবি আপার গলা দিয়ে অন্যরকম একটা ভোকাল বেরোচ্ছে যে, তুই কি জন্য এখানে আসছিস, তুই এখান থেকে চলে যা, যদি তুই এখান থেকে না চলে যাস তার তোর বিপদ হবে। তখন হুজুর ওখানে আর কিছু না বলে বেবি আপার বাবার কাছে গিয়ে বললো যে, ওরা আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, আশা করি ভালো হবে। তো ওরে মনে হচ্ছে কোনো জিন টিন ধরেছে। যাই হোক, ওই হুজুর তাবিজটা নিয়ে যখন বেবি আপার হাতে পড়াতে যাবে, সাথে সাথে বেবি আপা করলো কি, হুজুরের হাতের মধ্যে একটা এমন ভাবে কামড় দিল, সাথে সাথে বেবি আপার দাঁতগুলো হুজুরের হাতের মধ্যে ঢুকে গেল এবং হুজুরের হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। হুজুর বললো যে, এটা আমি পারবো না, এটা অনেক পাজি একটা মেয়ে, এটা আমি পারবো না, আপনারা বরং অন্য কোনো কবিরাজকে ডাকেন, এটা আমাদের হবে না। হুজুর তখন ওখান থেকে চলে গেল। তারা খুব মানে টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। তারা খুব ভয়, আমার ওই বিদ্যুৎ মা বাবা, ওদের আত্মীয় স্বজন যারা আশেপাশে ছিল, সবাই খুব ভয় পেয়ে গেল। কোনোভাবে বেবি আপাকে ধরে রাখা যাচ্ছে না, সে খুব কুৎসিত ভাষায় গালাগালি করছে। তো সেদিন সারা রাত তারা এইভাবে না ঘুমিয়ে টুমিয়ে কাটানো হলো। তারপরের দিন ওখান থেকে একজন কবিরাজকে ডাকা হলো। কবিরাজকে ডাকার পরে কবিরাজ তার কাছে আসলো, এসে বলে যে, তুই কে? সে একই রকম কথা, তুই এখানে কি জন্য, বেবি আপা তাকে বলছে কবিরাজকে, তুই এখানে কি জন্য আসিস, তুই এখান থেকে চলে যা, নাহলে তোর বিপদ হবে। তখন কবিরাজ বলে, না, আমি এখানে আসছি তোর ট্রিটমেন্ট করার জন্য, বল তুই কে? তখন ওই বেবি আপার কণ্ঠ হচ্ছে না, অন্য এক কণ্ঠ বলছে যে, আমি কি হই বা না হই তা তোর জানা বিষ না, তুই এখান থেকে চলে যা, নাহলে তোর বিপদ হবে। তখন কবিরাজ বলে, না, আমি এখান থেকে যাবো না, আমার জানা, আমি জানতে চাচ্ছি তুই কি, আগে তুই বল, তারপর আমি পরে যাব। বলে যে, আমার নাম হচ্ছে একটা, সে বললো যে, আমার নাম হচ্ছে সুরেশ চন্দ্র দেব। সুরেশ চন্দ্র দেব না, সুরেশ চন্দ্র দেব, এরকম আমি শুনেছি। আমার শাশুড়ি কথা সুরেশ চন্দ্র দেব। যাই হোক, সুরেশ চন্দ্র দেব। তো আমি এখানে আসছি। তুই কোথা থেকে আসছিস? তো আমি তাল গাছ থেকে আসছি। কোন তাল গাছ থেকে আসছিস? বলে যে, মাঠের ওই তাল গাছ থেকে আসছিস। তুই ওকে ধরেছিস কেন? তো আমি ওকে ধরেছি, এখন আমার ভালো লাগছে।
কতই ভালো লাগছে, তোর মেয়ে তো তোর কোনো ক্ষতি করে নাই। কন্যা এই মেয়েকে আমি অনেক আগে থেকে দেখছি, ওরে আমার ভালো লাগছে, আমি কোনো সুযোগ পাইনি, তো এবার সুযোগ পেয়েছি, ওকে আমি ধরেছি। তুই চলে যা। কন্যা আমি যাবো না, আমি এখানে থাকবো। আর আমি তোরে বলতেছি যে কবিরাজকে বলতেছে ওই ব্যাপারটা, ওর গলা দে না, মানে ওটা ভয়ঙ্কর একটা গলা, তো তোকে আমি বলতেছি এখান থেকে চলে যা, না তোর বিপদ হবে। তো আমার বিপদ হবে কি না হবে সেটা আমি পরে দেখবো। আগে বল তুই এখান থেকে যাবি কি যাবি না? না আমি এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি তোর ব্যবস্থা করতেছি। আমাদের নাটোরে একজন খুব বড় একজন কবিরাজ আছে, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আমি আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনি সকালবেলা গিয়ে ওই আব্দুর রহমানকে ঘটনাটা বলেন এবং নিয়ে আসেন, আমার মনে হয় একটা ভালো রেজাল্ট হবে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে জিনটা করে ধরেছে, সে জিনটা ভালো, মানে দুষ্ট টাইপের একটা জিন এবং ভালো শক্তিশালী। তো তারপরের দিন ওই বেগমের বাবা ওই নাটোরে গিয়ে ওই অ্যাড্রেস অনুযায়ী সে গেল, যার পরে সেই কবিরাজকে পাওয়া গেল না। আব্দুর রহমান সে আরেক জায়গায় গিয়েছে আরেকটা কাজে, আস্তে আস্তে তার সন্ধ্যা হবে। সে সারাদিন ওখানে থাকলো, থাকার পর সন্ধ্যার দিকে সেই কবিরাজ আব্দুর রহমানের সাথে আসলে আসার পর তার পুরো ঘটনাটা বেবি আবার বাবা খুলে বলবে। বললো কবিরাজ বলতেছে যে ভাই আমি তো এত রাত করে এখন যেতে পারবো না, তো বরঞ্চ কালকে আপনি আসেন, আমার কাছ থেকে কালকে যাবো। তো বেবি আপনার বাবা সেদিন চলে আসলো, আসার পর তারপরের দিন সকালবেলা সে ওখানে গেল, যাওয়ার পরে কবিরাজকে নিয়ে চলে আসলো। আসার পরে কবিরাজ যখন যেটা দেখলো যে ওই বেবি আবার চুলগুলো সব সামনের দিকে দিয়ে দেখেছে এই পা দুটো ভাঁজ করে বসে আছে। তো কবিরাজ এসে বললো যে মা তুমি কেমন আছো? ফার্স্টে কবিরাজের এটা জিজ্ঞাসা করলো বিদ্যাপতিকে। বিদ্যাটা একদম স্বাভাবিক, আগে যেরকম ছিল ঠিক এরকম, যে আপনি কেন আসছেন কি জন্য আসছেন? আমি না মা তোমার কাছে আমি আসছি, তুমি কি হয়েছে তোমার? কেন আমার তো কিছু হয় নাই। না আমি শুনলাম যে তোমার শরীর টরীর ভালো না, আমি জাস্ট তোমাকে দেখতে আসছি, তোমার কোনো প্রবলেম সমস্যা হচ্ছে কিনা? কারণ না আমার কোনো সমস্যা নাই। তা আপনি কিন্তু আমি চিনতে পারলাম না, কারণ আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার চিকিৎসা করতে আসছি। তো একদম নর্মালি ব্যাপার, সেই সময় স্বাভাবিক। এরকম করে কবিরাজ তার ব্যাগের ভিতর থেকে কিছু তাবিজ বের করলো, বের করে বলে যে মা তোমার এটা পড়তে হবে, তোমার মধ্যে রাখো, তোমার এটা পড়লে তোমার ধরো খারাপ কিছু তোমার কাছে আসবে না, তুমি সবসময় ভালো থাকবা। তখনই বেবি আপার ভোকাল চেঞ্জ হয়ে গেল এবং সেই কবিরাজকে বলছি যে তুই এখান থেকে চলে যা। কবিরাজ বলে যে না আমি যাব না। তখন কবিরাজ বললো যে বেবি আপার বাবাকে, তারপর বেবি আপার যে চাচা ছিল ওখানে আরো আত্মীয় স্বজন ছিল, সবাইকে বললো যে ওর হাত পা সবাই ধরে বেঁধে ফেলো, বাকি যা করার আমি করতেছি। সবাই তখন তার হাত পা বেঁধে ফেললো। সেই কবিরাজ তখন একটা তাবিজ তার গলায় পরিয়ে দিল এবং আরেকটা তাবিজ তার হাতে পড়লো। পড়ার সাথে সাথেই সেই বেবি আপা একদম নর্মাল স্বাভাবিক, একদম স্বাভাবিক, তার মধ্যে কোনো জিন টিন কিছু নাই, সে একদম স্বাভাবিক হয়ে গেল। তো বিবাবার বাবা ওই কবিরাজ বিবাবার বাবাকে বলল যে আমি ওকে যে তাবিজ দিয়েছি হাতে এবং গলা, সেই তাবিজটা যেন সে কখনো না খুলে, এবং এই তাবিজটা খুব কাজে। আশা করি এই তাবিজটা ওর শরীরের মধ্যে যতদিন থাকবে ওর এই খারাপ কিছু আর ধরতে পারবে না। নর্মালি সে প্রায় আপনার রাসেল ভাই এটা 1990 সাল পর্যন্ত বেবি ব্যাপার চলে, সে তাবিজ তাবিজ ছিল। এরপর তো বেবি ব্যাপার মোটামুটি সুস্থ, এখন পর্যন্ত বেবি ব্যাপার কোনো সমস্যা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের হাতে সময় খুব কম, আমাকে ছোট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমি মানিক বলছি। তো আমাদের সাথে আমাদের এক দাদু ভাই, যার নাম মুসলিম, উনি আছেন আমাদের সঙ্গে। তো আমরা তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শুনতে রাত এখন অনেক বাজে, আমরা বসে আছি একটা টি স্টলে। তো তার কাছ থেকে শুনছি একটা ঘটনা। রাত ছেলেবেলা অনেক রাত হয়ে গেছে, আমি তো এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি এই যে পার্বতীপুরে। আমি রেলে চাকরি করতাম, ওখান থেকে আমার রাজবাড়ি থেকে ট্রান্সফার করলো পার্বতী। আমার আবার মাছ ধরা খুব নেশা। তো মাছ ধরার নেশাতে আমি কিন্তু আস্তে আস্তে উঠে গিয়ে ওই
চিন্তা করলাম যে দেশে মাছ আছে নাকি, ঘুরে 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 একটা জায়গা আমার পছন্দ হলো খুব। এলাকা বর্ডার এলাকা, এটা বর্ডারে থাকলে তার সেই জায়গাটার নাম হলো দেবীডুবা বিল। ওই দেবীডুবা বিলে গেলে আবার রাত্রে ভয়ঙ্কর ভয় ভয় লাগে। ওদিকে আবার ওই ভারত থেকে বাঘটাকে আসে, চিতা বাঘটাকে আসে, অনেক সময় ভাল্লুকও আসে। তা সেইভাবে অনেক রাত করা যাবে না। তা বসলাম এপারে, খালের এপারে, যে ওপার তো ভারত আর এপার হলো বাংলাদেশ, তাও একটু দূরে আছে ভারত। তা ওখানে বসলাম একটা জায়গা ঠিক করে, একটা বাঁশটা ভালো, আমার যে বসিটা খুব ভালো আর কি, শুকানো না, কাঁচা কাঁচা মাছ দেখে আমার খুব লোভ হয়েছে। ওখানে বহুত মাছ, ওখানে যে বসে মাছ ধরছে, আমি এমন একটা জায়গায় বসছি যে আমার ওখান থেকে ঝিরঝির করে পানি এসে পড়ে খালে, আবার ওইখানে কিন্তু মাছ এসে ভিড়বে, পোকামাকড় খাওয়ার জন্য ওখানে মাছ ভিড়বে, আমার জানা আছে, আমি জায়গা দেখে ঠিক পাই। আচ্ছা। তা এর ভিতরে দেখলাম যে পিছনে ওই জায়গাটা একটু পার হয়ে গেলে একটা তারের ঘিরা, চারিদিক দিয়ে কচা, বড় বড় কচা দেওয়া, কচার মধ্যে দিয়ে তার দেওয়া। তা একটা পথ আছে, ছোট্ট একটা পথ, ওই তার ডিঙ্কে জাতি হয়। তখন সামনে দেখেছি যে যাক এই জায়গাটা একটা ক্ষেত করে মানুষ, এই জায়গাটা বসা যাক, এই জায়গায় রাত্রে হয়তো মানুষ পাহারা দিতে আসতে পারে। খেতে বহুত রকম দেখি, সাদা সাদা কুমড়া, দূর থেকে দেখছি সাদা সাদা কুমড়া, ওই ক্ষেত ভর্তি। তা দেখলাম মাঝে একটা ছোট ছোট বাঁশের ছোপ আছে কয়েকটা। তো দেখে ওই দূর থেকে দেখে আমি ওখানে বসে পাতে লাগলে কয়েকটা মাছ ধরে, টান দিই কিছু না, টান দিই কিছু না, বুঝলেন, বড়িতে টান লাগে, এত করে এসে মাছগুলো ধরে, ধরলে শৈল বাজার, বুঝলেন, কিছু না। রাত তখন কেমন বাজে? হ্যাঁ, রাত রাত বেশ হয়েছে, গভীর 12টার পর, 1টা 1:30 বাজে তখন। এরকম সময় থেকে 1 ঘন্টা, তখন 2টো 2:30 বেজে গেছে প্রায়। এরকম সময় আমার বসিতে কিন্তু 2টা মাছ আমি পাইছি, পরপর পরপর 2টা মাছ পাইছি। তো 2টা মাছ পেয়ে বেশ একটু আনন্দ পেলাম, যে যাক ভালো হয়েছে, মাছ দুটো খুব বিশাল মাছ। আমাদের এই সাইডে শৈল মাছ অত বড় হয় না, ওখানে শৈল খুব বড় শৈল হয়। ওই শৈলের নাম হলো পিপুলিয়া শৈল। ওর গা দিয়ে পিপুলির ফুলির মতো এরকম ফুল ফুল দেওয়া, মাথায় এরকম লম্বা, বুঝলেন। আর আমাদের দেশের এইখানে শৈল যেমন এই মুখে 2 পিস মাংস হয়, মাছ হয়, আর ওখানকার ওই মাথাটা হলো শুকনা, ওর 2 পিস মাছ হয় না, চলের মাছ নাই ওর, এরকম। কিন্তু বিশাল আকারের শৈল, মাথা ছোট, চেতন। তো এই 2টা পাইছি, পেয়ে আমার খুব মনটা ভালো লাগছে। এর মধ্যে আর একটা এসে দৌড়ে এসে সাঁতরে এসে ধরলো বসি। তখন টান দিলে এই যে পিছনে এই যে ওই কুমড়া ক্ষেত, ওই কুমড়া ক্ষেতের ভিতর যে পড়ছে, পড়লে আমি তখন একটা ভুল করেছিলাম, আমার কাছে শুধু ওই বড়শি এক সেট আর কি, আমার এই বুক পকেটে ছিল, আর হাতে চাকু কাঠি কিছু নিয়ে নাই, শুধু টর্চ লাইট নিয়ে দিলাম দৌড়। টর্চ লাইট নিয়ে দৌড় দিয়ে আমি তার ঘেরাটা পার হয়ে ফট করে ওপার চলে গেলাম। ওপার যেয়ে আমি তার ঘেরার ধারে ওই পার হয়ে যেয়ে এখন লাইট দিয়ে আমি খুঁজ দিছি। লাইটটা বেশি জ্বলে না ওখানে, টিপ টিপ করে একটু জ্বলে। জ্বলতে জ্বলতে দেখি যে ওই বাঁশের ছোপের ওই কোনায় খসমস করে নড়ছে। আমি একটু আগে গেলাম, একটু দূরে গেলাম, দূরে যেয়ে দেখি যে ওই বাঁশের ছোপ লতা পাতায় প্যাঁচ দিয়ে বাঁশের ছোপ রয়েছে। তো ওই বাঁশের ছোপটা রয়েছে একটা কবর বলে মনে হচ্ছে, খুব গভীর। তো ওরই একটা বাঁশ বেঁচে গেছে মনে হয়, সেখান থেকে ওই একটা ছোপ বাঁধেছে, কুঞ্চি কাঞ্চার মতো এরকম একটা কতগুলো বাঁশ হয়েছে। বাঁশ হলে ওরই মধ্যে ওই দেখি যে সাইডে প্রায় পুড়ে যায়, ওর ভিতরে পড়ে গেলে তো মাছটা পাবো না, বিশাল মাছ। আমি বললাম লাইটটা পকেটে খেয়ে এই মাছটা কেবল ধরতে গেছি। ওই ধরতে গেলে গড়ে পড়েছে ওর ভিতরে, ওই গর্তের ভিতরে, ওই গড়ে পড়লো। আমি যাবো ওই গর্তে, তো ধরতে গেলে ওটা যে কি গর্ত তা তো আমি জানি না। 2 পাশে পাও দিয়েছি, পাও দিয়ে আস্তে করে যখন ধরতে যাবো তখন উয়া, 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 উয়া করে কাঁদতেছে। এতটুক একটা বাচ্চা কেবল হয়েছে, যে এরকম মনে হচ্ছে। আমি ওখান থেকে রে বাবা রে, বুঝলেন, কই ওই লাইট নিয়ে দিলাম দৌড়ে, আমি বুঝলেন, দৌড় দিতে এসে ওই একটা হাড়িটি বাজিয়ে আমি চিটে পড়লাম এই পাশে, পুড়ি আর গড়ি খেলাম। গড়ি খেয়ে দেখি যে ওই কুমড়া একটাও না, সব মানুষের মাথা, সব মানুষের মাথা। এই সাদা কুমড়ো বলে মনে করি না, মাটির কুমড়ো, ওই যে সাদা গেমি কুমড়ো হয়, গেমি কুমড়ো ডাবা, ওই সাদা 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 আগা মাথা দেখি যে একটাও কুমড়া না, সব হলো মাথা, বুঝলেন। একটা হাড়ি যেটা আমি বেগে পড়ে গেছি, ওই হাড়িটার মধ্যেও দেখি মাথা, সেটা তাজা, চুল খুলে ঘাড়ের গোড়াতে পড়ে আছে, টাক বেরিয়ে রয়েছে, আর ডাক্তার বেড়ে দিয়ে রয়েছে, বুঝলেন। ওই যুগী পথে, যুগী
ওই যে যুগির বিটা পায় ওরে, ওই যুগিরা ওই তার যে বান্ধে সঙ্গে মাটি দেওয়া চাপা মাটি মাথাটা রাখে উপরে, ওর পরে আর কি হাড়ি দিয়ে দিয়ে বুট করেছে ওই নদীর ফাঁকা জায়গা যেখানে মানুষজন যায় না, সেই জায়গায় ওই ভিটাটা, ভিটার নাম হলো যুগির ভিটা। ওখানে ওইভাবে যুগদের ওইভাবে মাটি দেয়। তো ওই যত হাড়ি চুরি দেওয়া চাড়াচুড়ি বহুত দেখলাম, আর ওইভাবে আর কি মাথা এটা খাইছে বন বলে মনে হলো, কিন্তু ওই খাইছে গুলো কাটিয়ে নিয়ে গেলে যেমন একটা বিটার সমান থাকে পড়ে, ওইরকম ওই সব মাথাগুলো বাইরে হয়ে রয়েছে। ওরকম থেকে আমি জলদি মানে পার হতে পারিনি, আমার গায়ে কাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে ওইখান থেকে। ওই দেখে আমি ডরাইছি, দৌড়ে আসতে যাই, যদি আবার ফুরিয়েও যাই তো সেখানে ভয়টা আরো একটু বেশি লাগে। সেইভাবে আমি পারে দৌড়ে আমার সিটে আসলাম, আইসে আমি খালে সিট বসে ওইভাবে ধরে নিয়ে আমি অনেক দূর চলে গেলাম, যে একটা টিলার পরে উঠলাম। টিলার পরে সেইখানে আমার গায়ে জ্বর এসে গেলো। সেই জ্বর ছিল আমার 5-6 দিন, সেই জ্বর ছিল আমার গায়ে। ঝাড় ফুক মেলা কিছু করে তারপরে আমি সুস্থ হই। এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। একটু আগে যে ঘটনা শুনলেন সেই ঘটনাটা একটা উদাহরণ বলবো আমি, কারণ আমাদেরই একজন লিসেনার যিনি আমাদের সাথে আমাদের ভূত এফএম রেগুলার শুনে থাকেন, সেরকম একজন লিসেনার তিনি এই ভদ্রলোকের এই ঘটনাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা মনে হয় মাঝে মাঝে দিয়ে একবার তার কণ্ঠও শুনতে পেয়েছেন মাঝখানে রেকর্ড যখন করছিলেন। তো আপনাদের এলাকাতেও এরকম বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষজন নিশ্চয়ই আছে, তাদের ঘটনাগুলো কিন্তু আপনি রেকর্ড করে আমাদের কাছে ঠিক একইভাবে পাঠিয়ে দিতে পারেন, এবং আপনারা বুঝতেই পারছেন যে একেবারে ঠিক যেভাবে বলেছেন তিনি সেভাবেই রেকর্ড করা হয়েছে এবং সেভাবে ঘটনা আমাদের কাছে পাঠিয়েছে। এবং ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে যে আপনি যদি হঠাৎ করে কোনো এক রাতের বেলায় দেখতে পান যে এরকম একটা ক্ষেত, যে ক্ষেতের মধ্যে যেগুলো আপনি কুমড়া মনে করেছিলেন প্রত্যেকটা মানুষের মাথা, তাহলে সেই মুহূর্তে সেই মানুষটির কি অনুভূতি হয়েছিল আপনি চিন্তা করেন। আপনি আপনার বাসার খাটের নিচে যে একটা ফুটবল ভেবে হয়তো যে হাত দিতে গিয়ে দেখলেন যেটা আসলে একটা মানুষের মাথা, সেটা মানে যেরকম হবে ঘরের ভেতরে হলে যেরকম অবস্থা হবে এরকম বাইরে ছিল। যাই হোক, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন। মীর আশিয়া জামান আমাদের এখানে কমেন্ট করেছেন, লিখেছেন যে তিনি অনেকদিন পর আমাদেরকে শুনছেন, ভালো লাগছে, ফুর্তি ফুর্তি লাগছে। নাফিজুর রহমান আমাদের লিখছেন, গাইজ আচ্ছা প্লিজ অ্যাড মি, আমি ঠিক বুঝিনি, আপনি অলরেডি এই পেজে আছেন, সুতরাং আর অ্যাড করা কি হলো। আমাদেরকে লগ আউট শেখ লিখেছেন যে আমার কাছে অনেক অনেক ভূতের স্টোরি আছে, আমি কি করব। আপনার কাছে যদি ভয়ের কোনো ঘটনা থাকে তাহলে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটি নিশ্চয়ই জানেন, সেই ইমেল অ্যাড্রেসে সেগুলো পাঠিয়ে দিতে পারেন। কুয়াশা মেঘ আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আকরাম মাহমুদ লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে ছাড়া নোমান আমাদেরকে আশাদুর জামান নোমান তিনি লিখেছেন আজকের কাহিনীগুলো বেশ ভালো লাগছে। তঞ্জিম হুমায়রা অত্রি আমাদের লিখেছেন ভূত এফএম রক্স। এছাড়াও স্বপ্নময়ী রাত জায়গা পাখি আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও পর্ণা সাহা এখানে লিখেছেন, পোস্ট এখানে কমেন্ট করেছেন। এছাড়াও মুর্শিদুল ইসলাম রিমন সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে সেটা জানিয়েছেন। আকবর রাব্বি আমাদেরকে বলেছেন যে যে দুইটা ঘটনা হলো একটাও ভালো না আজ, প্লিজ আই নিড মোর হরর স্টোরি। আচ্ছা ওকে, দেখা যাক পরের স্টোরি গুলো কেমন হয়। তারপরে অবশ্য আরো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো কিরকম সেগুলো আমাকে একটু প্লিজ জানাবেন। জাফরুল হাসান হিমু আমাদের লিখেছেন আজকের ভূত এফএম তার কাছে জমজমাট মনে হয় নাই। আকবর রাব্বি আমাদেরকে এখানে কমেন্ট করেছেন আমাদেরকে অমি চৌধুরী সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেস নিশ্চয়ই জানেন, www.facebook.com/radio40। এছাড়া দেখতে পাচ্ছি SMS করেছেন অনেকে। আবির লিখেছেন যে তার কাছে অবশ্য ভয় লাগে না, এবং আমাদেরকে ভালো লাগছে লিখেছেন এমডি বাবুল হোসেন। আপনার নামটা আগে লিখবেন প্লিজ। উল্লাস চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করছেন আমাদেরকে ফারুক খান কুষ্টিয়া থেকে আই লাভ ভূত এফএম লিখেছেন। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম ছাড়া তার কাছে ফ্রাইডে তাই জমজমাট মনে হয় না, সেটা তিনি জানিয়েছেন। মারুফ আমাদেরকে কেরানীগঞ্জ থেকে লিখেছেন। এছাড়াও ফরাদ নেত্রকোনা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ভূত এফএম শুনে শরীরটা ঠান্ডা হয়ে গেল। ওকে। কবির জিনজিরা থেকে আমাদের লিখেছেন যে ভয় লাগাটা কি আনন্দ দেয়। আপনি যদি ভয় লাগে তাহলে নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পারবেন। সাগর আমাদের এছাড়াও এসএমএস করছেন পাপড়ি এসএমএস করছেন পার্থ
ময়মনসিংহ তাজির আমাদেরকে জয়ন্তপুর থেকে এসএমএস করেছেন, ডক্টর সারোয়ার আমাদেরকে এসএমএস করেছেন, মোহাম্মদপুর থেকে স্বপন আমাদেরকে ডিএমসিএইচ থেকে লিখেছেন আজকের ভূত এফএমটা অসাম হচ্ছে। তিনি এবং তার ওয়াইফ সীমা দুজন শুনছেন আমাদেরকে। জেসিয়া এবং আমাদেরকে ফরাজ আজিমপুর থেকে এসএমএস করেছেন, কনক জামালপুর থেকে এসএমএস করেছেন, নাসির আল আমিন আরিফ আমাদেরকে এসএমএস করেছেন কাশেম রেজা। এছাড়া আমাদেরকে মাহফুজ মিরপুর 14 থেকে এসএমএস করেছেন, মাসুম মেহতু নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, আশিক আমাদেরকে ধামরাই থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা বেশি ভালো হয়নি। আমাদেরকে জয়িতা এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম করে লাভ করেন সেটা লিখেছেন। শাফিন আমাদের লিখেছেন ভূত এফএম রক্স। এছাড়া রিচি আমাদের প্রাচী আমাদের লিখেছেন যে মাসুম ভাইয়া ইউ রক। আমাদেরকে এছাড়াও লিখেছেন, নামটা লেখেননি সুতরাং পড়তে পারলাম না। আবির আমাদেরকে লিখেছেন হ্যাভিং গ্রেট টাইম উইথ ভূত এফএম। এছাড়া আমাদেরকে ইঞ্জিনিয়ার সোহেল লিখেছেন চট্টগ্রাম থেকে, লাস্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস। আমাদেরকে FAM তানভীর লিখেছেন ভয়ের গল্প বলেন, আমরা এতক্ষণ তো হাসির গল্প বলছি না ভাইয়া। আমাদেরকে এছাড়াও রোমেল যশোর থেকে লিখেছেন আমাদেরকে এমডি রকি। এছাড়া আমাদেরকে আফিয়া এসএমএস করেছেন বিকে সজল এসএমএস করেছেন আমাদেরকে অঙ্কন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40FORTI স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বার। আমার কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, সেই ঘটনাটা আমি একটু পড়বো এবং সেই ঘটনাটা আমার মনে হয় যে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একটা ঘটনা আজকে পড়া হয়নি, এই ঘটনাটা নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবে লিখছি যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি সোহেল, পটুয়াখালী থেকে। আমি ভূত এফএমের সকল শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, আশা করি আপনার সহ সকল ভূত এফএম শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি ঘটে 2007 সালে। তখন আমি মালয়েশিয়ার একটা ডেভেলপমেন্ট কোম্পানিতে সাইট ওয়াচার এবং প্রজেক্ট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলাম। কাজের সুবাদে আমাকে একবার একটি পাহাড়ি জঙ্গলে কিছুদিনের জন্য অবস্থান করতে হয়। জঙ্গলটিতে মালয়েশিয়ান আদিবাসী অর্থাৎ আমাদের ভাষায় জঙ্গলি লোকদের আবাসস্থল ছিল। তাদের সভ্যতার সাথে পরিচয় করানোর জন্য মালয়েশিয়ান সরকার জঙ্গল পরিষ্কার করে সেখানে রাস্তা, বিনোদনের জন্য পার্ক, বিভিন্ন কারখানা নির্মাণের উদ্যোগ নেয়, যাতে ওই জঙ্গলি অধিবাসীরা সভ্য মানুষের সম্পর্কে অবগত হয় এবং জঙ্গল ছেড়ে লোকালয়ে আসতে পারে। তো যাই হোক, আমি আমার দায়িত্বের কারণে সবার আগেই প্রয়োজনীয় মেশিনারিজ নিয়ে ওই জঙ্গলে যাই। আমি আমার অভ্যাসের কারণে আমাদের কোম্পানির লোকজনদের থাকার জন্য নির্ধারিত স্থান থেকে একটু দূরে অর্থাৎ সমতল থেকে প্রায় 70-75 ফিট পাহাড়ের ওপরে একটি পাহাড়ি ঝর্ণার কাছে আমার থাকার জন্য একটি ঘর তৈরি করি। আমি যখন ওই এলাকায় যাই তখন আমাকে স্থানীয় কিছু লোকজন জানায় যে এই জঙ্গলটা একটু ভয়ঙ্কর এবং এখানে ইতোপূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ হানিও হয়েছে। আমি তাদের কথায় কর্ণপাত না করে আমার কাজের প্রিপারেশন নিচ্ছিলাম। আমি রাতে যখন আমার সদ্য নির্মিত ঘরে ঘুমাচ্ছিলাম তখন আমি শুনলাম একটি নারী কণ্ঠ আর্তনাদের স্বরে বলছে, তলং তলং, যার অর্থ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি বিছানা ছেড়ে উঠে টর্চ লাইট দিয়ে আশেপাশের শব্দটির উৎস খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আবার যখন ঘুমোতে গেলাম কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ, তলং তলং। এবার আমি বাহিরে চলে আসলাম এবং সাথে সাথেই শব্দটি আর শুনতে পেলাম না। আমার চোখ পড়লো ঝর্ণাটির দিকে। তখন জ্যোৎস্না রাত ছিল, গাছের ফাঁক ফোকর দিয়ে আবছা চাঁদের আলোর সাথেই শব্দটি আলো পড়ছিল এবং তাতে আমি দেখলাম একটি তরুণী মেয়ে জঙ্গলি পোশাক পরিহিত সে ঝর্ণায় গোসল করছে এবং সে আমার দিকে কেমন যেন একটা ভঙ্গিতে তাকাচ্ছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবার আমার ঘরে চলে আসলাম। আমি ঘুমিয়ে পড়লাম। রাত্রে একটা বিকট চিৎকারের শব্দ আমার ঘুম ভেঙে গেল। আমি বাইরে এসে যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে গেল। দেখি সেই মেয়েটি, সে এত লম্বা যে তার মুখমণ্ডল দেখতে আমাকে উপরের দিকে তাকাতে হচ্ছে এবং তার মাথা প্রায় একটা লম্বা গাছের সমান এবং তার সমস্ত শরীর এরকম মনে হচ্ছিল যেন একটা লোক আগুনে পুড়ে গেলে শরীরে যেমন ফোস্কা পড়ে ঠিক সেরকম, এবং মনে হচ্ছিল কোনো কোনো স্থান থেকে তার হাড়ও দেখা যাচ্ছিল। সে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল এবং কি যেন বলার চেষ্টা করছিল, হয়তো কিছু বলেছেও, আমি শুন পাইনি।
আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার ভরসা পাচ্ছিলাম না, তাই দ্রুত ঘরের ভেতর চলে গেলাম এবং দোয়া দুরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমি বাইরে উঁকি দিয়ে দেখি কিছুই নেই। আমি পরের দিন ঘটনাটি স্থানীয় লোকজনদের বললাম। সেও একসময় জঙ্গলি ছিল, বর্তমানে সে লোকালয়ে থাকে এবং আমাদের কোম্পানির সার্ভেয়ারের সাহায্যকারী হিসেবে কাজ করে। সে সব ঘটনা শুনে আমাকে সাহস দিল এবং কাউকে শেয়ার না করার জন্য বলল, অর্থাৎ নিষেধ করলো। ওই রাত্রেও আমি একই রকম শব্দ শুনলাম, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কিন্তু শব্দটা কোথা থেকে আসছে সেটা অনুমান করতে পারলাম না। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আমার ঘরের ছাউনির উপরে কিছু একটা হাঁটছে এবং একটি মেয়েলি কণ্ঠস্বরে বেঁচে থাকার বাঁচানোর জন্য আর্তনাদ শুনতে পেলাম। আমি ঘর থেকে বের হয়ে আসলাম এবং দেখলাম আনুমানিক 16-17 বয়স হতে সুন্দরী মেয়ে আমার ঘরের ছাউনির ওপরে একটি গাছের ডালে সঙ্গে মনের আনন্দে দোল খাচ্ছে। এবং আমার তার চোখ পড়লে মুহূর্তের মধ্যে তার চেহারা পাল্টে গেল এবং চেহারাটা এতই ভয়ঙ্কর ছিল যে তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। মনে হচ্ছিল তার শরীর থেকে মাংস খুলে খুলে পড়ছিল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। আমি সে সার্ভেয়ারকে ফোন করলাম এবং তার বাসায় চলে গেলাম। রাতে তার সাথেই থাকলাম এবং সকালে তার সাথে আদিবাসীদের থাকার স্থানে জঙ্গলের গহীনে চললাম। আমাদের সাথে ওই সার্ভেয়ার আমাকে বলল, তুমি কারোর সাথে কোনো কথা বলবে না এবং কাউকে দেখে হাসবে না, কারণ ওরা দেখা যায় অনেক সময় উলঙ্গও থাকে। যদি কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করে তুমি শুধু তখনই কথা বলবে। আমি তার সাথে জঙ্গিদের আস্তানায় গেলাম। আমার সাথে লোকটি তখন একটা বুড়ো টাইপের লোকের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলল। এরপরে বেরিয়ে আসলো আসল রহস্য, যেটি হলো আমি যেখানে ঘর তৈরি করেছি সেখানে এক সময় আদিবাসীদের আবাসস্থল ছিল। বিগত 5-6 বছর আগে ওই আদিবাসীদের মধ্যে একটি মেয়ের শরীরে বসন্ত রোগ জাতীয় কিছু একটা হয়। আদিবাসীদের ভেতরে কিছু গোত্রের মধ্যে প্রচলিত ছিল যে তাদের মধ্যে কেউ বুড়ো বা বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জবাই করে সবাই মিলে আনন্দ করত এবং তাকে খেয়ে ফেলত এবং ওই স্থান ত্যাগ করে যত সম্ভব অন্য জঙ্গলে গিয়ে আবাসস্থল তৈরি করত। তো ওই মেয়েটির শরীরে রোগের কারণে একসময় পচন ধরে যায় এবং শরীরে এক প্রকার পোকা দেখা যায়, কিন্তু মেয়েটি মারা যায়নি। অবশেষে তার গোত্রের লোকেরা তাকে জীবন্ত মাটিতে পুঁতে ওই স্থান পরিত্যাগ করে। আর আমার ঘরটি ঠিক সেই জায়গাতেই তৈরি করা হয়েছে যেখানে ওই মেয়েটিকে পুঁতে রাখা হয়েছিল। হয়তো তার কারণেই আমার উপর ওই মেয়েটির প্রভাব পড়েছিল। আমরা ওই স্থান থেকে ফিরে এসে আমার ঘরটি ভেঙে ফেললাম এবং মাটি খোঁড়ার পরে মাটির সাথে এবং এটাকে বলছে একটা স্কেভেটর দিয়ে মাটি খোঁড়ার পরে মাটির সাথে প্রায় মিশে যাওয়া একটা মাথার খুলি এবং কিছু হাড় পেলাম। অবশেষে স্থানীয় এক মসজিদের ইমাম দ্বারা ওইগুলোকে পানিতে ফেলে দেওয়া হলো, কারণ ওদের কোনো ধর্ম নেই, তাই ইসলামিক ভাবে কোনো ব্যবস্থা করা হলো না। এরপরে আমি সেখান থেকে অন্যত্র থাকার ঘর তৈরি করলাম। এই ছিল আমার ঘটনা। আপনাদের যদি একটু আনন্দ দিতে পেরে থাকি তাহলে ধন্য মনে করব। সবাইকে শুভরাত্রি। আর ভূত এফএমের সকল শ্রোতাদের অনুরোধ করব যে আপনারা যারা ভূত এফএমে নিয়মিত SMS করেন ও বিভিন্ন ঘটনা শেয়ার করেন, দয়া করে কেউ বানিয়ে কোনো ঘটনা বলবেন না এবং এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভূতের বিভিন্ন গল্প পাওয়া যায়, সেগুলো শেয়ার করবেন না। সত্য ঘটনাটি সকলকে জানানোর জন্য অনুরোধ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। মোহাম্মদ পায়েল, বর্তমান ঠিকানা মাস্কাট, ওমান। তারপরে তার ফোন নাম্বারটি রয়েছে, আমাদের কে তিনি পাঠিয়েছেন এবং আশা করছি যে আপনাদের সব না, মাস্কাট পায়েল কিন্তু অন্য একজন, আমি সরি, আমি ভুল বলেছি, আরেকটা ঘটনা। এবং ইনি হচ্ছেন সোহেল পটুয়াখালী থেকে তিনি পাঠিয়েছেন আমাদের এই ঘটনাটি এবং তিনি মালয়েশিয়া যখন অবস্থান করছিলেন তখন তার একটা ঘটনা এটি। অলরাইট, আমরা এখন কথা না বাড়ি সরাসরি আমাদের আরো একটা ঘটনায় চলে যাব। অলরেডি দেখতে পাচ্ছি অনেকে SMS করেছেন, SMS গুলো নিয়ে ফিরে আসবো জাস্ট এই ঘটনাটির পরে। আমাদের সঙ্গে রয়েছেন একজন নতুন অতিথি এবং তিনি সিলেটের মানুষ এবং তিনি আমাদের সাথে এখানে আজকে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছে চলে যাচ্ছি। শুরুতে আপনি প্লিজ একটু আপনার পরিচয় দেবেন এবং তারপর আপনার ঘটনা শেয়ার করবেন। থ্যাংকস রাসেল ভাই, আমি কুরেশি এবং সিলেট থেকে এসেছি। তো আজকে যার কাহিনী বলতে যাচ্ছি, তো উনি হলেন আমার একজন বড় ভাই, ওনার নাম রানা। উনি একদিন বরগুনে যাচ্ছিলেন ওনার আত্মীয়ের বাড়িতে। তো যাওয়ার সময় ওনার লঞ্চ দিয়ে যেতে হয় ওই জায়গাটা। তো উনি লঞ্চে করে যাচ্ছেন, যখন উনি পৌঁছালেন লঞ্চ ঘাটে তখন
উনি সহ আরো দুইজন নামছিলেন, তো ওনাদের সাথে লঞ্চে পরিচয় হয়েছিল। তখন ওনারা যাবেন এই রাস্তা করে, গ্রামের রাস্তা করে, রাত হয়ে গেছিল তখন 3টা। তো ওনারা যাবেন, তো ওখানে দেখতে পেলেন কোনো মানুষ নেই। তো ওখানে একটা চায়ের দোকান খালি খোলা আছে। তো চায়ের দোকানে গেলেন, ওনারা চা খেতে গেলেন। তো চায়ের দোকানে যখন গেলেন তো দেখলেন চায়ের দোকানটা বন্ধ করে দিবে। তো এই দোকানটা বন্ধ করার পরে এই জায়গাতে আর কেউই থাকবে না, ওরা তিনজন ছাড়া। তো চায়ের দোকানটা কিছুক্ষণ পরে বন্ধ করে দিল। তো ওনারা আবার বাড়িতে যাবেন, তো রাস্তা করে রওনা দিলেন বাড়িতে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ হাঁটা শুরু করলেন ওনারা। তো হাঁটতে হাঁটতে কয়েক আধা ঘন্টা পরে ওনাদের একজন যে সাথে ছিল উনি ওনার বাড়ির কাছে এসে পড়ছেন। তো উনি বাসায় ঢুকে গেলেন। তো এরপরে ওনারা দুজন ছিলেন, দুজন হাঁটা শুরু করলেন। তো আরো কিছুক্ষণ পরে আরেকটা ভাই যে ছিলেন উনি ওনার বাসাতে ঢুকে গেলেন। তো উনি বিদায় নিলেন রানা ভাইয়ের সাথে। রানা ভাই তখন একা, তো উনি একা যেতে হবে ওনার বাসাতে। তো উনি এখান থেকে আরো 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার এতটুকু রাস্তা দূরত্ব বাকি ছিল। তো উনি একা যাবেন। তো উনি হাঁটা শুরু করলেন ওইদিকে রাস্তাতে। তো হাঁটা শুরু করতে করতে যে রাস্তাটা পড়ে ওই রাস্তাতে আপনার আহ 2টা কবরস্থান এবং একটা শ্মশানঘাট থাকে, যা ক্রস করে যেতে হবে ওনার। তো উনি চিন্তা করলেন হাঁটে যেতে হবে, তাইলে রাস্তায় কোনো লাইটই নাই। তো ওনার কাছে একটা মোবাইল ছিল খালি 3310 মডেলের, ওইটা নোকিয়া 3310, ওইটা 2003 আগের ঘটনা আমি বলতেছি। তো উনি যাওয়া শুরু করলেন। তো যাইতে যেতে ওনার রাস্তার মাঝে প্রথম কবরস্থান যেটা ছিল ওইটা সামনে আসলেন। তো উনি চিন্তা করলেন রাস্তার মাঝে যে যাবেন কবরস্থানে তো কিছু হয় না, অস্বাভাবিক কিছু ঘটে না। তো উনি সব বিশ্বাসই করতেন না এর আগে। তো প্রথম কবরস্থানটা উনি ক্রস করলেন। ক্রস করার সময় কিছু হয় নাই ওনার। পরে স্লাইড ক্রস করার সময় গিয়ে পরে সেকেন্ড কবরস্থানের সামনে যখন গেলেন তখন হঠাৎ দেখলেন একটা বাঁশ ঝাড় থেকে বাঁশ রাস্তার মাঝখানে পড়ে গেল বাস সাইডে। তিনি তাকিয়ে দেখলেন যে বাস কেউ কাটেও নাই, বাসটা হঠাৎ রাস্তার মাঝেই পড়ে গেল। তো তিনি হালকা একটা ভয় পেলেন। তখন উনি রাস্তার পিছন দিকে তাকালেন যে কেউ নাই, কেউ নাই, রাস্তায় কোনো মানুষ নাই। তো উনি এখন কি করবেন? তো ওনার কাছে কিছুটা ভয় লাগছিল ওই সময় যে কিভাবে সামনে যাবেন। আবার পিছনেই ফিরতে পারবেন না, কারণ যতটুকু আসছেন ততটুকু যেতে আরো যাওয়ার থেকে আরো বেশি দূরত্ব লাগবে, সময়টাও অনেক লাগবে। তো উনি আবার সামনের দিকে আগাতে লাগলেন। সামনের দিকে যখন একটু হাঁটা শুরু করলেন তো কিছুক্ষণ হাঁটার পরে সামনে আরেকটা কবরস্থান পেলেন, দ্বিতীয় কবরস্থান যেটা। তো ওইখানে যাওয়ার সময় তিনি দূর থেকে একটু সাউন্ড শুনতে পেলেন যে মানুষের চিৎকার। চিৎকার বলতে কি এখানে শিশুরা চিৎকার করতেছে, মহিলারা চিৎকার করতেছে, আরো বয়স্ক লোকেদের মতো সাউন্ড আসতেছে ওনার কানে। উনি অনেক ভয় পেয়ে গেলেন তখন। তখন ভয় পেয়ে এক সময় ওনার শরীরের রক্ত একবারে কি হয়ে মানে একবারে ফ্রিজ হয়ে গেল ওনার শরীরটা। উনি জায়গায় দাঁড়িয়েছিলেন, কিছু ফিল করতে পারছিলেন না ওই সময় যে কি হইতেছে ঘটনাটা। তো উনি পুরা ফ্রিজ হয়ে ওনার যে ব্যাগ ছিল ওটা মাটিতে পড়ে গেল, আর মোবাইলটাও মাটিতে পড়ে গেল। উনি ফ্রিজ হয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেন। ভয় পেয়ে পুরা কিছু করার ছিল না, ওনার সেন্স তখন কাজ করে নাই। এরপরে আহ এরকম কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ আজানের ধ্বনিটা আসলো ওনার কানে, বেজে উঠলো। ফজরের আজান হয়েছিল ওই সময়। ফজরের আজানের সময় হওয়ার সাথে সাথে ওনার শরীরটা আবার ছাড়লো। তো উনি আবার নর্মাল হতে গেলেন। নর্মাল হওয়ার সাথে সাথে তিনি কি বলে নর্মাল হওয়ার সাথে সাথে উনি মোবাইল আর ব্যাগ তো মাটিতে ছিল, ওইটা নিয়ে মোবাইলটা পকেটে নিয়ে দিলেন একটা দৌড়। দৌড় দেওয়ার সাথে সাথে এখান থেকে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একজন বয়স্ক মানুষ রাস্তা দিকে হেঁটে মসজিদে যাচ্ছিল। তো মসজিদে যাচ্ছিল, তিনি ওনাকে গিয়ে দৌড়ে গিয়ে ভয় জড়ায় ধরলেন। তো বয়স্ক লোকটা কি মনে করে ওনাকে জড়ায় ধরছে। ও চিন্তা করলো, বয়স্ক মানুষটা উনি চিন্তা করলেন এখানে কিছু একটা কাহিনী ঘটছে। তো এই জন্যই লোকটা ভয় পেয়েছে। তো উনি সান্ত্বনা দিলেন, না কিছু হয় নাই তোমার, তুমি আসো এদিকে, আমার সাথে আসো, মসজিদে নামাজ পড়ো আসে। তো পরে তিনি মসজিদে গেলেন নামাজে যাওয়ার পর অজু টজু করে তিনি কিছুক্ষণ চিন্তা করলেন যে ঘটনাটা কি হতে গেছিল। আমার লাইফেও জীবনে এরকম হয় নাই, আমি সব বিশ্বাসই করতাম না। আর এই জিনিসটা দিয়ে থিঙ্ক করলেন তিনি। ওনার এক চাচা ওনাকে বলছিলেন যে কোনো জিনিস ঘটনা ঘটার আগে তুমি যদি চিন্তা করো, জিনিসটা নিয়ে ভাবো কি হয়েছিল ঘটনাটা, তখন তুমি ঘটনাটার শেষ পর্যন্ত যেতে পারবা। এবং সামনের দিকে যদি আর কোনো ভয় পাওয়া থাকে কিছু, তাইলে ভয়টা কেটে যাবে। তো উনি চিন্তা করলেন
চিন্তা করতে করতে বয়স্ক লোকের নামাজটা শেষ হলো। তিনি বের হয়ে আসলেন। বাবা, কি হয়েছিল তোমার? তিনি পরে ঘটনাটা খুলে বললেন, এরকম আমি হেঁটে আসছিলাম, আমার এখানে কবরস্থানে আসার পরে আমার আহ, কিছু শব্দ শুনতে পারলাম। দেন আমি অনেক ভয় পেয়ে আমার শরীরটা ফ্রিজ হয়ে গেল, আমি এরকম দাঁড়ায় ছিলাম। তো উনি বললেন, তুমি যে সময় আসছো বাবা, 3টার সময়, তো ওই রাস্তাটা কিন্তু অনেক খারাপ। আমরা রাত্রে সন্ধ্যা নামার সাথে সাথে এই রাস্তা দিয়ে কেউ যায় না। আর এই জায়গাটার কাহিনী হলো, আহ এখানে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের সময় কিছু গণকবর দেওয়া হয়েছিল। তো ওনাদের এই গণকবরের জন্য এখানে কিছু একটা অলৌকিক সাউন্ড মানুষ শুনতে পায়। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফেসবুকে আরো নতুন কিছু কমেন্ট আপনারা করে ফেলেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে লিখছেন রাকেশ দাস যে আজকে যে ফেসবুকে যে আমাদের ছবিটা রয়েছে সেই ছবিটা সম্পর্কে লিখেছেন যে আজকে আসলে ছবিটা ভালো হয়েছে। আমাদেরকে সত্তার হোসাইন সাগর লিখেছেন ভেরি নাইস হরর ফটো। আমাদেরকে আরিফ আহমেদ লিখেছেন একটু ভয় পাচ্ছি। আমাদেরকে এমডি রেজাউল ইসলাম লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে মারুফ ডি ডমিনিক লিখেছেন যে আচ্ছা শেয়ার আচ্ছা তিনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন আমাদের যে ভূত এফএম @radio50.fm, সবগুলো স্মল লেটার হবে। আমাদেরকে তপু মন্ডল লিখেছেন যে ভূত এফএম জাস্ট অসাম, বাট থ্যাঙ্কস যারা পোস্টের মধ্যে লিখে দিচ্ছেন যে কিভাবে ঘটনা পাঠাতে হবে। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন। সেলিম খান লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে আবির এখানে কমেন্ট করেছেন। আবির লিখেছেন ভূত এফএম দীর্ঘজীবী হোক, দোয়া করবেন আপনারা সবাই। আমাদেরকে মিলন হাওলাদার লিখেছেন, এছাড়াও এখানে লিখেছেন, এবং তিনি লিখেছেন যে আজকে মেলটা সবচেয়ে তার কাছে বেশি ভালো হয়েছে, অন্য ঘটনাগুলো তার কাছে ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে থার্ড স্টোরিটা দারুণ হয়েছে, এবং তার কাছে যদি তার ভয় লাগছে না কিন্তু ভালো লেগেছে, লিখেছেন নাহিদুল ইসলাম। এছাড়াও আরো অনেকেই কিন্তু পোস্ট পাঠাচ্ছেন, এখানে লিখেছেন আশরাফুল ইসলাম আই লাভ ভূত এফএম, লিখেছেন আরো অনেকেই। এবং তিনি বলেছেন যে আবু ইমরান লিখেছেন যে আজকে যে ঘটনাটা আমি পড়লাম সেই যিনি ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটাই বেস্ট হয়েছে। আপনারা অনেকেই দেখছি যে এই ঘটনার সম্পর্কে অনেক বেশি পছন্দ করেছেন আমাদেরকে। এছাড়াও জেরিন আখতার লিখেছেন রাসেল ভাই ভয় পাচ্ছি তো। আমাদেরকে আসাদুল্লাহ মাহমুদ লিখেছেন আই লাভ ভূত এফএম, এবং তিনি আমাদেরকে শোভন খান লিখেছেন যে আই লাভ ভূত এফএম, অনেকদিন পর ভূত এফএম শুনছি, ভালো লাগছে। এছাড়াও আর যে অমিত লিখেছেন আজকে খুব গরম লাগছে তবুও ভূত এফএম মজা লাগছে। এছাড়াও মাহবুব রহমান লিখেছেন আই লাভ ভূত এফএম। আমি দেখে এসেছি SMS। আমাদেরকে সুইট ডল ফ্রম চিটাগং লিখেছেন যে অনেক বেশি ভয় লাগছে, স্টোরিগুলো অনেক অসাম। আমাদেরকে সুমাইয়া হাসান SMS করেছেন। সোনিয়া আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন আমি আচ্ছা তিনি হচ্ছে এই মুহূর্তে আমার সাথে আছেন। এমডি বাবুল হোসাইন আমাদের লিখেছেন কামরাঙ্গীর চর থেকে, এবং তার কাছে ভালো লেগেছে থার্ড স্টোরিটা সবচাইতে বেশি। এছাড়া আমাদেরকে চিটাগং থেকে বশির লিখেছেন আই লাইক ইট। আমাদেরকে এছাড়াও লিখেছেন অঙ্কন এলিফ্যান্ট রোড থেকে যে আজকে তার বার্থডে, জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকবে আপনার জন্য। রাব্বি আমাদের সিলেট থেকে লিখেছেন যে আমি মারা গেলে আমার সোল ভূত এফএমের সাথে থাকবে। ও মাই গড, না আমরা চাই আপনি বেঁচে থাকুন এবং আপনি জীবিত অবস্থাতেই থাকুন আমাদের সাথে, সেটা সবচেয়ে বেশি ভালো হবে আমাদের জন্য। আপনি SMS করতে পারবেন অ্যাটলিস্ট। আমাদেরকে মাসুম এছাড়া SMS করেছেন আমাদেরকে পরাগ, SMS করেছেন আমাদেরকে মাহমুদ রাজশাহী থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাজীপাড়া থেকে মেহেদি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও অনেকেই নিপু লিখেছেন মিরপুর থেকে দারুণ লাগছে আমাদেরকে। এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি দীপ রয় ওয়েস্ট হল ঢাকা কলেজ থেকে আই লাভ ভূত এফএম। আমাদেরকে তপু লিখেছেন মাদারীপুর থেকে, এবং তিনি বলছেন যে বাতাসের সাথে ভূত এফএমও জমে উঠেছে। অভি আমাদের লিখেছেন অনেক ভয় লাগছে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে মাসুম লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে জুবাইর হাসান লিখেছেন আজকে মজা লাগছে, স্টোরিগুলো অসাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সানি 69 বোরবাজার থেকে SMS করেছেন গরমের মাঝে হঠাৎ মৃদু হাওয়া এবং সে সাথে ভূত এফএম, তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও শাকিন লিখেছেন আই লাইক ভূত এফএম। TI রোহান রংপুর থেকে লিখেছেন রাসেল ভাই ভূত এফএম উইক্সে 2বার করা যায় কিনা। আপনারা যদি প্রচুর ঘটনা পান তাহলে অবশ্যই 2বার করা যায়। আমাদেরকে রাইজি লিখেছেন। এছাড়াও আমাদেরকে রোমান্টিক আচ্ছা যারা 2 সপ্তাহে 2বার চাচ্ছেন ঘটনা লিখে করলে এবং ঘটনা যদি বানিয়ে বলা যেত তাহলে 2বার
প্রতিবার কেন প্রতিদিনই একটা করে ভূত ফোন করা যেত আসলে, এবং সেটা খুবই সম্ভব। আমাদেরকে আবির লিখেছেন গ্রেট টাইম উইথ ভূত এফএম, আমাদেরকে তাসমিয়া লিখেছেন পল্টন থেকে, তিনি রেগুলার আমাদের সাথে আছেন, তিনি রেগুলার লিসেনার, এবং আজকের স্টোরিগুলো তার কাছে অতটা বেশি যদিও সুবিধা লাগে না। এবং আমাদেরকে শাফিন শাওন SMS করেছেন, তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। আমাদেরকে স্বপন ঢাকা মেডিকেল থেকে SMS করেছেন, এবং তিনি আচ্ছা, এর আগে আমি তার SMS পড়ছি। আপনারা যারা মানে বিভিন্ন মানে আপনারা যারা চিকিৎসক, ডাক্তার, এবং যারা বিভিন্ন মেডিকেল কলেজের সাথে জড়িত, তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের ঘটনাগুলো মানে খুবই বেশি জনপ্রিয় হয়, খুবই বেশি মানে জনপ্রিয়, এবং আপনাদের ঘটনাগুলো সবাই খুব সহজে পছন্দ করেন। সুতরাং আপনারা যদি চান তাহলে আপনারা অলওয়েজ ওয়েলকাম, এবং আশা করছি যে আপনাদেরকে পেয়েও যাবো। আপনারা জাস্ট আপনাদের জানা ঘটনাটা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন। আমাদেরকে এছাড়াও যারা বিভিন্ন এই ধরনের মানে অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ যাদের এরকম অভিজ্ঞতা হয়েছে, হয়তো যারা বিভিন্ন রিচুয়াল জানেন, যারা হয়তো দেখা যায় যে এক্সোসিজম জানেন, এই সমস্ত মানুষজনকেও আমরা ইনভাইট করতে চাই, যারা রাত জেগে কাজ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, এবং রাতের অনেক কিছুই যাদের নজর এড়ায় না, দেখেন, চুপচাপ থাকেন, তার সাথে শেয়ার করেন না, তাদেরকে অনুরোধ করবো আমাদেরকে ইমেল করুন, এবং ইমেলের মাধ্যমে আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা এই ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও 50 and don't stop the 50. Bhut FM, the night comes alive. শুনছেন সবসময় রেডিও 40 88.0 FM। আমি রাফেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা SMS পাঠাচ্ছেন এবং SMS পাঠিয়ে আমাদের উৎসাহিত করছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা ফেসবুকে এত রাত জেগেও কমেন্ট করছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা আরো একবার জানিয়ে দিই কিভাবে আমার সাথে কমিউনিকেট করতে হবে। প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন 40FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে যদি ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদের যদি ফেসবুকে আপনি আমাদের পোস্টটিতে যে লাইক দিয়ে কমেন্ট করতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio40। আমরা চলে যাচ্ছি ঘটনা, এবং আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, আমরা সেই ঘটনাটি শুনবো তার কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপর আপনার ঘটনাটাতে যাবো। হ্যালো লিসনার্স, আমি অপূর্ব, আমি এসেছি বাসাবো থেকে। আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা ঘটে আমার বড় বোনের সাথে। আমাদের আমাদের বাসাটা অনেক বড় একটা লং এর ভিতরে 4টা বিল্ডিং। তো আমার যে বড় চাচার যে বিল্ডিংটা, এটা অনেক আগে, ধরেন পাকিস্তান আমলে, মানে যুদ্ধের সময়কার বাড়ি, অনেক পুরানো, 2তলা বাড়ি। তো ওনার দুই ছেলে থাকেন আমেরিকাতে, আর একটা মেয়ে। ওনার বিয়ে হয়ে যাওয়ার পর উনি অস্ট্রেলিয়াতে থাকেন। তো ছেলে মেয়েদের কাছে প্রায় আমার যে বড় চাচা উনি যান। তো যখন যান তখন উনি ওনার ওয়াইফ, আমার বড় চাচি যিনি, উনি বাংলাদেশেই থাকেন। তো অনেক বয়স্ক মহিলা, এত বড় একটা বাড়িতে একা থাকবে, এই জন্য আমার চাচা সবসময় আমার বড় বোনকে বলে যায় যে রাত্রেবেলা যাতে বড় চাচির সাথে যাতে থাকে। তো আমার বোন সবসময় দিনের বেলা আমাদের বাসায় থাকতো, রাত্রেবেলা গিয়ে আমার চাচির সাথে গিয়ে ঘুমাতো। তো ওইখানে প্রতিদিন সকালবেলা এসে সে আমাকে আর আমার মাকে এসে বলতো যে আহ, বড় চাচিদের বাসাতে আমি আর বড় চাচি ছাড়াও আরো একটা পার্সন থাকে। সে বলতো একটা মেয়ে নাকি ওখানে নাকি থাকে। তো সে প্রায় এসে এইসব কথা বলতো, বাট আমরা এগুলোকে বিশ্বাস করতাম না, বিলিভ করতাম না। তো একবার সে এসে আমাকে পার্সোনালি বলতেছে যে ভাইয়া, আজকে আমি গতকালকে রাত্রে যখন আমি টিভি দেখছিলাম রাত্রেবেলা, তো হঠাৎ করে আমার মনে হয় যে কে জানি কিচেন থেকে ডাইনিং রুমের দিকে চলে গেছে। মেয়েটার মানে সে পুরো মেয়েটাকে দেখে, বাট চেহারাটা পুরোপুরি বুঝতে পারে না। মেয়েটা নাকি খুবই শর্ট ছিল, আর
খুবই কালো, মানে খুব বিদঘুটে টাইপের একটা চেহারা, এরকম সে আমাকে কিছু একটা বলে। তো আমার কাছে জিনিসটা খুব ফানি লাগে, আমি বিলিভ করি নাই। তো আরেকবার সে এসে বলতেছে যে পরের দিন আমার মাকে এসে সে বলছে যে একবার রাত্রেবেলা সে ঘুমাচ্ছে, হঠাৎ করে রুম, পর্দা, থাই গ্লাস সব লাগিয়ে সে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে ফিল করে যে কে যেন তার পা ধরে সুড়সুড়ি দিচ্ছে পায়ের মধ্যে। সে সাথে সাথে উঠে দেখে যে পর্দা, থাই গ্লাস দুটোই খোলা এবং সরানো। আর মানে এইভাবে পর্দাটা নড়ছিল যে মনে হচ্ছিল যে এইমাত্র কেউ রুম থেকে জানালা থেকে বের হয়ে গেল। অথচ সে কিন্তু থাই গ্লাসটা সে লাগিয়ে দিয়েছিল, লক করে দিয়েছিল ভিতর থেকে, এন্ড পর্দাগুলো পুরোপুরি বন্ধ করা ছিল, লাগানো ছিল। সে বাসায় এসে প্রায় বলতো আমাকে যে ওই বাসার মধ্যে নাকি আহ প্রায় রাত্রেবেলা, রাত ৩টা ৩:৩০টার দিকে কে জানি রাত্রেবেলা গোসলখানাতে শাওয়ার নেয়। সে যখন ঘুমাতে যেত সে সবসময় সুইচ অফ করে দিত, অ্যান্ড শাওয়ার অ্যান্ড ওয়াশরুমের দরজা লক করে দিত ভিতর থেকে। কিন্তু সে যখন ঘুম থেকে উঠতো তখন সে দেখতো যে রুমের লাইট অন করা, অ্যান্ড পুরা ওয়াশরুমের পুরো টাইলস পুরো ভিজা। দেখে মনে হতো যে এইমাত্র মনে হয় কে যেন ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে গেল, এই ধরনের। তো আরেকদিন যে ঘটনাটা ঘটে, আমি এখন একটু রুমের বর্ণনাটা দিই। তো প্রতিটা রুমের সাথে অ্যাটাচ করা আহ, বারান্দা ছিল। তো আমার বোন যখন রাত্রেবেলা ঘুমাতো তখন সে রুমে জানালা দরজা সবকিছু বন্ধ করে সে পার্সোনালি একা থাকতো, আর আমার বড় চাচি থাকতো আরেক রুমে। তো একবার রাত খুব লেট নাইটে ৩টা কি ৩:৩০ বাজে এরকম আনুমানিক, সে ঘুমের মধ্যে সে শুনতেছে যে বড় চাচি তাকে নাম ধরে ডাকতেছে, অনন্যা, অনন্যা কই তুই, এদিকে আয়। শব্দটা আসছিল ঠিক বারান্দার দিক থেকে। কিন্তু সে মানে বারান্দাতে যদি তাকে যেতে হয় তাহলে আমার বড় চাচিকে অবশ্যই আমার বোনের রুমের ভিতর থেকে দিয়ে তারপর যেতে হতো। কিন্তু গেট তো ভিতর থেকে লক করা। সে খুবই ভয় পায়, ভয় পেয়ে সে দৌড় দিয়ে চলে যায় বড় চাচির রুমে, গিয়ে দেখে উনি ঘুমাচ্ছে। আরেকটা জিনিস, সবচাইতে জিনিসটা হচ্ছে সবচেয়ে একটা জিনিস কিরকম, যে সব সময় ওখানে রাত্রেবেলা আমার বড় চাচি আপনার আগরবাতি জ্বালিয়ে রাখে। পুরা বাড়ি, পুরা 2 তলা পুরা বাড়ি পুরা আগরবাতির গন্ধ, পুরা রমরমা রমরমা একটা পরিস্থিতি। মানে যে যাবে সেই তার কাছে একটা অন্যরকমের একটা এনভায়রনমেন্ট তার কাছে মনে হবে। একদিন আমি একটা কাজের পারপাসে আমি ওই বাসায় থাকতে যাই। তো নর্মালি আমি থাকতে যাই, আমি রাত্রেবেলা আমার বোনের সাথে গল্পগুজব করি, গল্পগুজব করার পরে আমি আমি আমার রুমে চলে যাই, আমি একটা অন্য রুমে চলে যাই, আর সে আরেক রুমে চলে যায়। আমি কম্পিউটারে বসে কাজ করছিলাম। আমি একটা শর্ট পরা ছিলাম আর লাল রঙের একটা টি শার্ট পরা ছিলাম। তো ঠিক আমি যখন কাজ করছি হঠাৎ করে আমি আমার বাম সাইডে তাকিয়ে দেখি যে সেম আমার মতনই একটা ছেলে জাস্ট আমার দিকে তাকিয়ে আছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পুরোপুরি আমার মতো। হুবহু আপনার মতো। জি। আমি এই জিনিসটা দেখে জাস্ট থান্ডার্ড হয়ে গেলাম। আমার মানে আমি কি বলবো, আমার কিছু বলার ছিল না। আমি জাস্ট চোখটা বন্ধ করে ফেললাম, এন্ড 5টা সেকেন্ড আমি চোখটা বন্ধ করে রাখলাম। আমি যখন চোখ আল্লাহ আল্লাহ করে যখন চোখটা খুলে তাকাবো তখন আমি তাকিয়ে দেখি যে ওখানে কেউই নেই। ওই জিনিসটা এখানে সেখান থেকে চলে গেল। এই যে জিনিসটা আমি নিজেই ভিকটিম। আমি অ্যাকচুয়ালি বিলিভ করতাম না আমার বোনকে, যে সে বাসায় এসে যা বলতো। আমি সবসময় তাকে বলতাম এগুলো তোমার হ্যালুসিনেশন, হয়তো বা কাজে থাকো, রাত্রেবেলা ভালোভাবে ঘুম হয় না। মানে আর সত্যি কথা বলতে কি, আমার বোন পুরো মেন্টালি পুরো ডিসঅর্ডার হয়ে গেছিল। হ্যাঁ, সে রাত্রেবেলা সে রাতে ঘুমাতো না, সে উলট পালট কথা বলতো বাসাতে এসে। পরে এক প্রতিবেশী সাজেশনে আমরা তাকে একটা হুজুরের সাথে দেখা করাই, আমি নামটা বলতে চাচ্ছি না। তো ওনার ইয়াতে এসে পরে আল্লাহর রহমতে এখন সে ভালো আছে। বাট হুজুর তাকে হার্ডলি রিকমেন্ড করেছে যে আহ, মানে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু টাইমে ওই টাইমগুলোতে যাতে বাইরে না যায়, সে তাকে বলে দিয়েছে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে ফেলবো। কিন্তু আমি কিছু SMS পড়তে হয় আমাদেরকে। রিফাত ময়মনসিং থেকে SMS করেছেন, এছাড়াও আমাদের এবং ত্রিশাল থেকে, ময়মনসিং এর ত্রিশাল থেকে তিনি SMS করেছেন। আমাদেরকে শামীম SMS করেছেন, ভূত FM ইজ, আচ্ছা তারপর পড়তে পারলাম না। ধানমন্ডি থেকে অর্ক আমাদের SMS করছেন।
এবং তিনি বলছেন যে ভাইয়া গরমেও ঠান্ডা লাগছে। আমাদেরকে ঢাকা থেকে শিবু এসএমএস করেছেন এবং আমাদেরকে এবং তার কাছে ভূত এফএম ভালো লাগেনি আজকে এপিসোডটি। আমাদেরকে সংগ্রাম এসএমএস করেছেন, সংগ্রাম এবং সঞ্জিদা। এছাড়াও আসিফ খান আমাদের এসএমএস করেছেন এবং লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আশিক আমাদের এসএমএস করেছেন রিদু। এছাড়া আমাদের এসএমএস করেছেন কবির জিঞ্জিরা থেকে। এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রোমান্টিক ভূত নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও সাদিয়া আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে রাব্বি সিলেট থেকে, রানা বুয়েট থেকে আমাদের এসএমএস করেছেন এবং আজকের ভূত এফএম তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদেরকে আশিক এবং অর্পিতা এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফুর্তি সাব্বির। এছাড়াও আমাদেরকে প্রথমা এসএমএস করেছেন আমাদেরকে শাহিন। এছাড়াও বিবেক আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি প্রথমা এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি জুলহাস। এছাড়া আমাদের এসএমএস করেছেন চারু। এছাড়া আমাদের এসএমএস করেছেন আকাশ মাসুম নারায়ণগঞ্জ থেকে, মাহফুজ মিরপুর 14 থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন কাজী ফারুক। এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাহিন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আকাশ। এছাড়াও আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই কমেন্ট করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাকে লিখেছেন যে রাসেল ভাই আমার এসএমএস কমেন্ট কখনোই পড়া হয় না। কিউট গার্ল নওশিন লিখেছেন এটা আমাদেরকে। এছাড়াও স্পর্শ আসিফ লিখেছেন যে হন্টেড বাই স্পর্শ। আমাদেরকে এসএমএস করেছেন রুবেল। এসএমএস না, এখানে কমেন্ট করেছেন রুবেল এবং ভূত এফএম তার খুব ভালো লাগে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে শান্ত আশিক লিখেছেন ভালো। আমাদেরকে প্রিয়ন্তী বাবু লিখেছেন কাল সেমিস্টার ফাইনাল, কিচ্ছু পারি না তাই ভূত এফএম শুনছি রিল্যাক্স হবার জন্য, ভূত এফএম রক্স। আমাদেরকে এছাড়াও লিখেছেন ফারিহা ইসলাম কথা অসম, ভূত এফএম ইজ অলওয়েজ ফিয়ারফুল। আমাদেরকে সোহাগ হুসাইন লিখেছেন যে ইমেলটি অসাধারণ লেগেছে। আমার কাছে ইমেলটি কিন্তু খুব ভালো লেগেছে, আমি সেই জন্যই আপনাদেরকে পড়ে শোনালাম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন MJ চৌধুরী, আই লাভ ভূত এফএম। আমাদেরকে সিফাত লিখেছেন যে আজকের ভূত এফএম অসম। আমাদেরকে এছাড়াও এসএমএস এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই। আপনি চাইলে www.facebook.com/radio ফুর্তি থেকে আপনার আমাদের পোস্টটিতে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। আমরা চলে যাব আমাদের আরো একটি ঘটনায়, আমাদের আরো একজন ইসলামের কাছে। আপনি এসছেন কুমিল্লা থেকে, রাইট? আপনার নামটা একটু প্লেস করবেন, আপনার নামটা বলবেন। আপনাকে যে ঘটনাটা আপনি শুনিয়েছেন আমাদেরকে সেই ঘটনাটাই বলবেন। যেটা মেল করছিলাম এটা আমার এইচএসসি পরীক্ষার কিছুদিন আগের ঘটনা। আমরা ফ্রেন্ডরা মিলে একদিন আড্ডা দিচ্ছিলাম, তো আমার একটা ফ্রেন্ড এসে বললো যে ওর জিএফ এর সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে। এরপরে আপনি একটা ঘটনা বলছেন, এই ঘটনাটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমার ঘটনা বলবো। জি। আমার আম্মুর সাথে এই ঘটনাটা অনেক আগের ঘটনা। আমরা তখন নবীনগর, তো আমরা তখন একটা 3 সিট বিল্ডিং এ থাকতাম পাশাপাশি। আমার পাশে পাশে যে আন্টি থাকতো, তো ওনারা আমাদের অনেক ক্লোজ ছিল। তো ওনারা আমাদের অনেক ক্লোজ ছিল, তো আমি ওনাকে আমার আম্মুর মতোই মানে আম্মু ডাকতাম। তো হচ্ছে যে একদিন আমার আম্মু যে আহ, ওনাকে আমি আম্মু ডাকতাম, তো উনি একদিন কলে গোসল করতে গিয়েছিল। তো গোসল করতে যাওয়াতে আমার বড় বোন আমার সাথে ওনার সাথে ছিল। তো গোসল করতেছি, তো কল চাপতেছিল। কল চাপার সময় হঠাৎ করে ওনার মাথায় কে যেন মানে একটা ধাক্কার মতন দিল, যে আমার বড় করে দেখছে যে ধাক্কার মতো দিল। তো কলের যে কল চাপার সময় কলের আজায় একটা মাথায় বাড়ি লাগলো। তো তখন উনি মাথায় আঘাত পাওয়ার পরে সোজা বাসার দিকে চলে গেছে। তো আমার আব্বু আবার বাসা থেকে নামাজ পড়ার জন্য বের হচ্ছিল। তখন উনি বাসায় ঢুকে আলমারিতে দিকে, আলমারি যে আয়নাটা থাকে ওই আয়নাতে দেখতেছিল যে আসলে মাথায় ব্যথাটা পাইছে, কোথায় পাইছে, কি অবস্থা দেখতেছিল। তো আব্বু দেখতেছে যে আম্মু দৌড়ে আসলো, আয়সা রুমে বাসায় ঢুকলো। বাসায় ঢুকার পরে দেখতেছে আয়নার সামনে দাঁড়ালো। তো দাঁড়ানোর পরে আম্মু দেখলো যে আয়নার সামনে কি ব্যথাটা দেখলো। দেখার পরে সাথে সাথে মানে সেন্সলেস হয়ে গেল। আব্বু নিজেই দেখছে এটা, তো সেন্সলেস হয়ে গেল। পরে আব্বু আম্মু সবাই মিলে গেল, উনাকে উঠাইলো, উঠা শোয়াইলো। শোয়ানোর পরে মাথায় পানি টানি দিল, এরপরে চোখে পানি টানি দিল। দেখলো যে সেন্স ফিরতেছে না। তখন ডাক্তার ইঞ্জেকশন দিল, ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে তখন কিছু হলো না।
পরে হঠাৎ হঠাৎ করে আম্মু সেন্স আসতো, সেন্স আসার পরে আম্মু মানে বলতো যে আসিফকে, আমার আম্মুকে বলতো যে আসিফকে নিয়ে যাবে, আপা একটু আসিফকে দেখান, আসিফকে নিয়ে যাবে, ওইদিকে একটা পাঞ্জাবি পরা একটা লোক দাঁড়ায় আছে, ও আসিফকে নিয়ে যাবে। তখন আমার আম্মু বলতো যে না, আমার আসিফ তো আমার কোলে আছে, ওকে কে নিবে, আমার কোলে আছে। তো দেখা যেত যে আম্মু যখন সেন্স ফিরতো তখন ওনার আম্মুর গায়ে যে এত এনার্জি হতো যে আমার আব্বু, এরপর আমার আম্মু, আমার বড় আপু সবাই মিলে ধরে রাখতে পারতো না আম্মুকে, এত এনার্জি আসতো। কিন্তু আমার আম্মু কিন্তু এই যে কয়দিন ছিল যে সেন্সলেস অবস্থায় ছিল, কিছুই খাইতো না, কোনো খাওয়া দাওয়া করতো না। তো পরে ডাক্তার 2-3 ট্রিটমেন্ট করার পরে বললো যে না, এটা আপনি একটা হুজুরের কাছে দেখান। পরে তো পানি আর পরে হচ্ছে পানি পড়া দিয়ে দিল, পানি পড়া দেওয়ার পরে বললো যে এখান থেকে 1 চামচ পানি খাওয়ানো হলো, খাওয়ানোর পরে আম্মু সুস্থ হলো আর কি। আর একটা ব্যাপার হচ্ছে কি, আম্মু যে এই 2-3 দিন যে কি হয়েছে না হয়েছে এটা আম্মুর মানে কিছুই মনে নেই। অনেক তারপর ধন্যবাদ আপনাকে। আমরা দিতে পারছি অনেকগুলো এসএমএস এসছে আমাদের, সাথে তারিকুল লিখেছেন ভালুকা থেকে। এছাড়া আমাদেরকে নাইট রাইডার লিখেছেন রাজশাহী থেকে, রাজশাহী সাগরপাড়া থেকে। এছাড়া আমাদেরকে ফয়জুর রহমান লিখেছেন হ্যালো ভাইয়া। আচ্ছা, এসএমএস পড়া হয় না তাই লিখেছেন। আপনার এসএমএস পড়ে ফেললাম, কিন্তু আপনার এসএমএস এর কন্টেন্টটা এটাই যে আমার এসএমএস পড়া হয় না। আকাশ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন ভাই আজকের এপিসোডটি তার কাছে অতটা বেশি ভালো লাগে, তাই আমাদেরকে প্রথমে লিখেছেন আই লাভ ভূত এফএম। জোহা আমাদের কার্টুন থেকে লিখেছেন আমাদেরকে। এছাড়াও লিখেছেন সুইট ডল নারায়ণগঞ্জ থেকে। সালমা আমাদের লিখেছেন, সালমা এবং সাথী নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। যদি তুই অতটা ভয় পান না, কিন্তু তার কাছে ভালো লাগছে। লুসা কামরুল আমাদের এসএমএস করছেন মিরপুর থেকে, আমাদেরকে এসএমএস করছেন। এছাড়া আমাদের এসএমএস করছেন দেখতে পাচ্ছি মাহিয়া, এবং আমাদেরকে এসএমএস করছেন অনেক। 26 এপ্রিল ইজ মাই বার্থডে। ওকে, আপনার জন্য শুভকামনা থাকবে। তুষার আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন। রিফাত আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আজকের ভূত এফএম অসাম লেগেছে তার কাছে। কাজী আমাদের এসএমএস করেছেন রোমান্টিক ভূত আমাদের নামে লিখেছেন যে আমাদেরকে আনামুল হক বিজয় এসএমএস করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন মিম এবং সাকি আমাদেরকে এসএমএস করেছেন। রিফাত ময়মনসিং ত্রিশাল থেকে আমাদেরকে এসএমএস করেছেন এফ এম প্রিয়া। ভূত এফএম আজকে সবগুলো ঘটনা তার কাছে ভালো লেগেছে এবং থ্যাঙ্কস জানিয়েছেন।